এই বিয়েটা আমি করতে পারবো না দাদু। তুমি বুঝতে পারছো না, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? মেয়ে কি দেখতে খারাপ? বংশের কোনো খুঁত আছে? আমার বন্ধু করিম শেখের নাতনি, হীরের টুকরা একটা মেয়ে। দাদু প্লিজ, হীরের টুকরা হোক বা সোনার টুকরা, আমার যায় আসে না। মেয়েটার বয়স মাত্র 16। এটা একটা বাচ্চা বয়স। আমি একজন ডাক্তার হয়ে এই শিশু বিবাহ করতে পারি না। এটা আইনত অপরাধ। আইন? আমারে তুই আইন শেখাস? আমি বিছানায় পড়ে মরতেছি আর তুই আমারে আইনের ভয় দেখাস? আমার শেষ ইচ্ছাটাও পূরণ করবি না? হাসপাতালের কেবিনের বিছানায় শুয়ে থাকা আজহার আহমেদের শীর্ণ মুখটা অভিমানে শক্ত হয়ে উঠল। তার 27 বছরের ডাক্তার নাতি, শহরের নামকরা কার্ডিয়াক সার্জন রায়ান আহমেদ অসহায়ভাবে দাদার দিকে তাকিয়ে রইল। যে হাত দুটো কয়েক ঘন্টা আগেও আরেকজনের হৃৎপিণ্ড দিয়ে কাটাছেঁড়া করেছে, সেই হাত দুটো এখন তার নিজের মাথার চুল খামচে ধরতে চাইছে। দাদু, তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। ওর জগৎ আর আমার জগৎ সম্পূর্ণ আলাদা। ও গ্রামের একটা সাধারণ মেয়ে, আর আমার লাইফস্টাইল কিছুই মিলবে না। সারা জীবন শুধু অশান্তি হবে। অশান্তি তো এখন তোর জীবনে চলতেছে। সারাদিন খালি হাসপাতাল আর রুগী। রোবটের মতো তোর জীবন। ওই মাইয়াটা তোর জীবনে শান্তি আনবে দেখিস। ওর চোখে মায়া আছে, নদীর স্রোতের মতো শান্তি আছে। তুই বুঝবি না। শান্তি? একটা 16 বছরের বাচ্চা মেয়ে আমার জীবনে শান্তি আনবে, যে হয়তো ঠিকমতো কথাই বলতে পারে না। দাদু, তুমি আমার জীবনটা নষ্ট করে দিও না। আমি তোর জীবন নষ্ট করতেছি না, তুই আমার মরণটার কষ্ট দিতেছিস। বুঝে দেখ, আমি মুখ ফিরাইয়া নিলাম। তুই যা, আমার আর কিছুই শোনার নাই। আজহার আহমেদ অন্যদিকে মুখ ফিরে নিলেন। রায়ান জানে এই অভিমানের গভীরতা কতটুকু। এই মানুষটার জন্যই সে আজ ডাক্তার। তার জীবনের সবটুকু জুড়ে থাকা এই মানুষটার শেষ ইচ্ছা সে ফিরিয়ে দেবে কোন মুখে? একটা দীর্ঘশ্বাস ফেলে রায়ান হাল ছেড়ে দিল। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? এই বিয়েটা শুধু তোমার ইচ্ছা পূরণের জন্য। এর বাইরে আমি কোনো সম্পর্ক রাখবো না। ও ওর মতো থাকবে, আমি আমার মতো। আমার ব্যক্তিগত জীবনে ও কোনো হস্তক্ষেপ করবে না। আজহার আহমেদ কোনো উত্তর দিলেন না, শুধু তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রায়ান জানে এর অর্থ সম্মতি। পরাজিত সৈনিকের মতো সে কেবিন থেকে বেরিয়ে এলো। বাইরে তার বাবা সিরাজ আহমেদ আর মা মালিহা আহমেদ দাঁড়িয়েছিলেন। ছেলের থমথমে মুখ দেখে তারা বুঝে নিলেন ঝড়টা আপাতত থেমেছে। আমার ডর করতেছে শাপলা, শহরের মানুষ নাকি ভালো না? ধুর পাগলি, শহরের সব মানুষ খারাপ হইব কেন? আর তুই তো যাইতাসিস ডাক্তারের বউ হইয়া। কত ভাগ্য তোর। ভাগ্য না ছাই, মানুষটারে আমি দেখিও নাই, চিনিও না। ছবি দেখাই আমার বুকটা কেমন করে উঠল। মনে হয় যেন কত রাগী মানুষ। হাওড়ের পাড়ে পরন্ত বিকেলের নরম আলোয় বসে কথা বলছিল দুই বান্ধবী। অনন্যার মায়াবী চোখ দুটো রাজ্যের ভয় আর সংশয়। তার বাবা করিম শেখ যখন হন্তদন্ত হয়ে এসে খবরটা দিয়েছিল, তখন থেকেই তার পৃথিবীটা ওলট পালট হয়ে গেছে। ঢাকার এত বড় ডাক্তারের সাথে তার বিয়ে। সে তো এবছরের সবে এসএসসি পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্টই বের হয়নি, এর মধ্যেই বিয়ে। মা অনন্যা, তৈরি হইয়া নে, কাল সকালে শহরের লোক আইব তোরে দেখতে। মাইয়াডার মুখটা শুকাইয়া গেছে গো, এমনে কইরা কি বিয়া হয়? আরে বোঝো না কেন, এমন রাজপুত্রের মতো জামাই আমরা কই পাইতাম। মাইয়া আমার রানীর মতো থাকবো। দাদার কথাতেই সব হইতেছে। রায়ান নাকি একটু নারাজ ছিল, কিন্তু দাদার মুখের উপর কথা কইতে পারে নাই। অনন্যা সব শোনে, তার কিছু বলার নেই। গ্রামের মেয়েদের নিজের ইচ্ছায় দাম কতটুকুই বা থাকে। সে শুধু তার প্রিয় নদীটার দিকে তাকিয়ে থাকে, যার কাছে তার সব না বলা কথা জমে রাখা। বিয়েটা হয়ে গেল খুব তাড়াহুড়োর মধ্যে। গ্রামের বাড়িতে সাদামাটা আয়োজন, কিন্তু রায়ানদের পক্ষ থেকে এলাহি কাণ্ড। রায়ান পুরোটা সময় একটা পাথরের মূর্তির মতো বসেছিল। একবারের জন্য সে ঘুমটায় ঢাকা অনন্যার মুখের দিকে তাকায়নি। অনন্যার মনে হচ্ছিল সে যেন এক অচেনা স্রোতে ভেসে চলেছে, যার কোনো কুল কিনারা তার জানা নেই। গাড়ি যখন ঢাকার বিশাল বাড়িটার সামনে এসে থামলো,
অনন্যার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। এত আলো, এত জৌলুস, এত অচেনা মুখ। শাশুড়ি মালিহা আহমেদ তাকে মিষ্টি হেসে বরণ করে নিলেন। ননদ তানহা এসে খুনসুটি করে পরিবেশটা হালকা করার চেষ্টা করলো, কিন্তু যার জন্য এত আয়োজন সে রায়ান শীতল চোখে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষে অনন্যাকে নিয়ে আসা হলো রায়ানের বিশাল গোছানো ঘরটায়। পুরো ঘরটা দামি সুগন্ধিতে মম করছে। ফুল দিয়ে সাজানো বিছানাটাকেও কেমন যেন অচেনা শীতল মনে হচ্ছে। অনন্যা ভয়ে ভয়ে বিছানার এক কোণে গিয়ে বসলো। বুকের ভেতরটা থরাস থরাস করছে। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হলো। রায়ান ঘরে ঢুকলো। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। অনন্যা ভয়ে চোখ খুলে তাকাতে পারল না। নাম কি তোমার? অনন্যা। শোনো অনন্যা, কিছু কথা তোমাকে পরিষ্কার করে বলা দরকার। রায়ান এসে অনন্যার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে সোফাটায় বসলো। তার কণ্ঠস্বর বরফের মতো শীতল। অনন্যা শাড়ির আঁচলটা শক্ত করে খামচে ধরল। এই বিয়েটা কেন, কিভাবে হয়েছে সেটা তুমি নিশ্চয়ই জানো। আমি এই বিয়েটা করতে চাইনি। শুধুমাত্র আমার দাদার শেষ ইচ্ছার দাম দিতে আমি এখানে বসে আছি। আমি জানি। ভালো, তাহলে এটাও জেনে রাখো, এই বিয়েটা আমাদের দুজনের জন্য একটা চুক্তি ছাড়া আর কিছুই না। অন্তত আমার জন্য। তুমি এই বাড়িতে থাকবে, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে, আমার মা বাবা বোনকে কোনো অভিযোগের সুযোগ দেবে না। বিনিময়ে তোমার পড়াশোনা, থাকা খাওয়ার সব দায়িত্ব আমার, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে ঢোকার কোনো চেষ্টা করবে না। অনন্যার মনে হলো কেউ যেন তার কানের কাছে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললো। তীক্ষ্ণ শব্দে তার ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। সে চোখ তুলে রায়ানের দিকে তাকালো। লোকটার চোখে কোনো রাগ নেই, ঘৃণা নেই, আছে শুধু রাজ্যের উদাসীনতা। এই উদাসীনতা ঘৃণার চেয়েও ভয়ঙ্কর। আমি আপনার ব্যক্তিগত জীবনে ঢুকতে আসিনি। তাই? তাহলে ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না যাতে আমার ধারণা বদলাতে হয়। স্ত্রী হিসেবে কোনো অধিকার খাটানোর চেষ্টা করবে না। আমি কখন ফিরব, কোথায় যাব, কার সাথে মিশব, এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না। পারবে? পারবো। গুড। আর একটা কথা, আমরা এক ঘরে থাকলেও আমাদের শোবার ব্যবস্থা আলাদা হবে। তুমি খাটে শোবে, আমি সোফায়। কোনো অসুবিধা আছে? না। ঠিক আছে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি লাইট নেভাচ্ছি। রায়ান উঠে গিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। শুধু ব্যালকনির দরজা দিয়ে আসা চাঁদের আবছা আলো ঘরটায় মায়াবী এক বিষণ্ণতা তৈরি করেছে। রায়ান কোনো দিকেও না তাকিয়ে সোফায় শুয়ে পড়ল। অনন্যা পাথরের মতো বসে রইল ফুল দিয়ে সাজানো সে বিশাল খাটে। তার 16 বছরের জীবনে সে অনেক কষ্ট দেখেছে, কিন্তু অপমানের এমন শীতল রূপ সে আগে কখনো দেখেনি। চোখ ফেটে কান্না আসছে, কিন্তু সে কাঁদবে না। এই অচেনা শহরে, এই অচেনা মানুষটার সামনে সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। নিঃশব্দে সে চোখের জল মুছে ফেলল। বাইরে ঝিঝি পোকার ডাক, আর ঘরের ভেতরে দুটো পৃথিবীর দুই বাসিন্দা নিজেদের তৈরি করা বরফ শীতল দেয়ালে বন্দী হয়ে নতুন একটা জীবন শুরু করলো। ভোরের আলো ফোটার অনেক আগে অনন্যার ঘুম ভেঙে গেল। অচেনা জায়গা, অচেনা বিছানার নরম গদিটা তার শরীরে কাঁথার মতো বিঁধছিল। গ্রামের বাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাস তার কোনোদিনই ছিল না। সে খুব সাবধানে বিছানা থেকে নামলো, যেন এতটুকু শব্দ না হয়। ঘরের আবছা অন্ধকারে চোখ সইয়ে নিতেই তার দৃষ্টি গেল সোফার দিকে। রায়ান গভীর ঘুমে অচেতন। লোকটার কঠিন ভাবলেশীন মুখটা ঘুমের মধ্যে কেমন আশ্চর্য রকম শান্ত দেখাচ্ছে। দিনের বেলার সেই রুক্ষতা, সেই শীতলতার লেশ মাত্র নেই। কপালে এসে পড়া কয়েকটা অবাধ্য চুল তাকে দেখতে ঠিক তার বয়সী অন্য 10টা সাধারণ যুবকের মতোই লাগছে। অনন্যা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। অজানা এক সংকোচে সে চোখ নামিয়ে নিল। আল্লাহ! সে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বিশাল ঝকঝকে ওয়াশরুমের থেকে সে খানিকটা ঘাবড়ে যায়। কোন জিনিসটা কিসের জন্য তা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো। কোনো মতে অজু সেরে এসে ঘরের এক কোনায় দাঁড়িয়ে সে ফজরের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে জায়নামাজে বসে সে তার গ্রামের বাড়ির কথা ভাবছিল। এই সময় মা হয়তো উঠে রান্নাঘরে চলে গেছে। বাবা আর ছোট ভাইটা এখনো ঘুম।
আর সে নিজে হয়তো নদীর পাড়ে গিয়ে বসতো। এখনকার আকাশটাও কি তার গ্রামের আকাশের মতো নীল? দরজা খোলার শব্দে অনন্যার ভাবনা সুতো ছিঁড়ে গেল। রায়ান ঘুম থেকে উঠে পড়েছে। চোখ ডলতে ডলতে সে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। অনন্যা যে ঘরে আছে সেটা যেন তার চোখেই পড়ল না। অনন্যা জায়নামাজ গুটিয়ে খাটের এক পাশে গিয়ে জড়সড় হয়ে বসলো। এখন সে কি করবে? কিছুক্ষণ পর রায়ান বেরিয়ে এলো। পরনে জগিংয়ের পোশাক, তার পেশিবহুল শরীরটা স্পষ্ট ফুটে উঠেছে। এখনো বসে আছো কেন? নিচে যাও, মা হয়তো তোমাকে খুঁজবেন। জি। আর শোনো, অযথা আমার জন্য অপেক্ষা করার বা কোনো কিছুর খেয়াল রাখার দরকার নেই, নিজের মতো থাকবে। কথাগুলো বলে রায়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না, ঘর থেকে বেরিয়ে গেল। অনন্যার মনে হলো লোকটা যেন তাকে প্রতি মুহূর্তে মনে করে দিতে চায় যে এই সংসারে সে কতটা অবাঞ্ছিত। একটা দীর্ঘশ্বাস ফেলে সে আলনা থেকে একটা সাধারণ সুতির শাড়ি বের করে পরে নিল। তারপর ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বিশাল ডাইনিং টেবিলটাতে সকালের নাস্তার এলাহি আয়োজন। সিরাজ আহমেদ খবরে কাগজ পড়ছেন আর মালিহা আহমেদ কাজের লোককে নির্দেশ দিচ্ছেন। অনন্যাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি মিষ্টি করে হাসলেন। আরে, এর মধ্যেই উঠে পড়েছিস? আয় মা, বস। গুড মর্নিং ভাবি। কি ব্যাপার, মুখটা এমন শুকনো কেন? ভাইয়া কিছু বলেছে নাকি? তানহা ছুটে এসে অনন্যার হাত ধরে তাকে টেনে চেয়ারে বসিয়ে দিল। মেয়েটার চঞ্চলতা অনন্যার সব ভয় দূর করে দেয়। না আপু, কিছু বলেনি। রায়ান কোথায়? এখনো নামিনি? ঠিক তখনই রায়ান ঘরে ঢুকলো, সারা শরীর ঘামে ভেজা। সে কারো দিকে না তাকিয়ে সোজা নিজের চেয়ারে বসে পড়ল। মা, তাড়াতাড়ি নাস্তা দাও, আজ একটা ক্রিটিক্যাল সার্জারি আছে। তুই আগে ফ্রেশ হয়ে আয়, এভাবে কেউ খেতে বসে? সময় নেই, তুমি দাও। মালিহা আহমেদ ছেলের কথার উপর কথা বললেন না। জরিনা খালা রায়ানের প্লেটে খাবার তুলে দিল। রায়ান দ্রুত খাওয়া শুরু করলো। একবারের জন্য সে পাশে বসে থাকা অনন্যার দিকে তাকালো না। অনন্যা মাথা নিচু করে বসে রইল। সবার সামনে এ উপেক্ষা তার বুকে ছুরির মতো বিঁধছিল। ভাবি, তুমি খাচ্ছ না কেন? নাও, এটা খাও। ভাইয়ার পছন্দের খাবার, তোমারও ভালো লাগবে। তানহা এক টুকরা পরোটা অনন্যার প্লেটে তুলে দিল। রায়ান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। বৌমাকে সঙ্গে নিয়ে যা, দাদাকে একবার দেখিয়ে আনবি। বাবা, আমার সময় নেই, তানহা বিকেলে নিয়ে যাবে। রায়ান হন হন করে বেরিয়ে গেল। পুরো টেবিল জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। অনন্যার মনে হলো সে বুঝি কান্না করে ফেলবে। তুই কিছু মনে করিস না মা, ও কাজের মধ্যে থাকলে এমনি হয়ে যায়, একদম পাগল একটা। ছাড়ো তো মা, ভাই একটা আস্ত খাটাস। তুমি ওর কথায় কান দিও না তো ভাবি। চলো আমরা বরং গল্প করি। আচ্ছা, তোমার রেজাল্ট কবে দেবে? আর 1 মাস পর। দারুণ। তারপর তো কলেজে ভর্তি হতে হবে। ঢাকার সেরা কলেজে তোমার ভর্তির ব্যবস্থা আমি করব। আমরা দুজন মিলে খুব মজা করব। তানহার আন্তরিকতার অনন্যার মনটা একটু ভালো হলো। সে আস্তে আস্তে নাস্তা শেষ করলো। সারাদিনটা অনন্যার কাটলো একরাশ শূন্যতার মধ্যে। এত বড় বাড়ি, এত জিনিসপত্র, কিন্তু সবকিছুই কেমন যেন প্রাণহীন। তার কেবলই মনে হচ্ছিল সে একটা সোনার খাঁচায় বন্দি হয়ে আছে। দুপুরে সে তার মায়ের সাথে ফোনে কথা বলল। কিরে মা, কেমন আছিস? জামাই তোর খেয়াল রাখে তো? হ্যাঁ মা, খুব ভালো আছি। সবাই অনেক যত্ন করে, উনিও খুব ভালো। মায়ের কাছে সে মিথ্যা বলল। সত্যিটা বলে মাকে কষ্ট দিতে তার মন চাইল না। ফোন রেখে সে ব্যালকনিতে এসে দাঁড়ালো। এখান থেকে অনেক দূরের আকাশ দেখা যায়, কিন্তু তার গ্রামের মতো খোলা আকাশ এটা নয়। বড় বড় বিল্ডিংগুলো যেন আকাশটাকে গিলে ফেলেছে। তার খুব করে হাওরের জন্য, তার নদীর জন্য মন কেমন করতে লাগলো। বিকেলে তানহা তাকে দিয়ে দাদুকে দেখতে গেল। আজহার আহমদকে দেখে অনন্যার খুব মায়া হলো। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ মানুষটার চোখ দুটো শুধু জল করছে। কেমন আছিস রে দাদু ভাই? রায়ান তোর যত্ন নেয় তো? জি দাদু, খুব ভালো আছি। আমি জানি ও একটু পাগলাটে, কিন্তু ওর মনটা ভালো। তুই একটু মানিয়ে নিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই আমার কাঞ্চা সোনা, তুইই পারবি ওর জীবনটা সোনা দিয়ে ভরিয়ে দিতে। অনন্যা কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। দাদুর ঘর থেকে বেরিয়ে আসার সময় তার চোখ দুটো ছলছল করছিল। রাত বাড়তে লাগলো। রায়ান এখনও ফেরেনি। অনন্যা বই পড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মন বসাতে পারল না। ঘড়ির কাঁটা যখন রাত দুটো ছুঁই তখন বাড়ির গাড়ির শব্দ হলো।
অনন্যার বুকটা ধক করে উঠল। সে দ্রুত খাটে উঠে কম্বল টেনে শুয়ে পড়ার ভান করলো। রায়ান যখন ঘরে ঢুকলো তখন তাকে দেখে চেনার উপায় নেই। সারাদিনে সে স্মার্ট, আত্মবিশ্বাসী, সার্জনের চিহ্ন মাত্র নেই। শার্টের হাতা গোটানো, টাইটা আলগা হয়ে ঝুলছে, চুলগুলো এলোমেলো। তার হাঁটার মধ্যে কোনো স্থিরতা নেই। সে ঘরে ঢুকে আলো না জেলে সোজা ব্যালকনির দিকে চলে গেল। তারপর গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। অনন্যা কম্বলের নিচ থেকে উকি দিয়ে তাকে দেখছিল। লোকটার কি হয়েছে? এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? সে চুপ করে শুয়ে রইল। রায়ানের নিয়ম ভাঙার সাহস তার নেই। অনেকক্ষণ কেটে গেল। রায়ান সেভাবেই দাঁড়িয়ে। হঠাৎ অনন্যা দেখলো রায়ানের চওড়া কাঁধ দুটো অল্প অল্প কাঁপছে। লোকটা কি কাঁদছে? যে মানুষটা পাথরের মতো কঠিন, সে কাঁদছে? অনন্যার ভেতরটা কেমন করে উঠল। সব ভয়, সব অপমান ভুলে গিয়ে তার খুব মায়া হলো। সে খুব সাবধানে বিছানা থেকে নামলো। তারপর ধীর পায়ে রান্নাঘরের দিকে গেল। এক গ্লাস পানি নিয়ে যে সে যখন ফিরে এলো, রায়ান তখনও সেভাবে দাঁড়িয়ে। পানি। রায়ান চমকে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে অনন্যার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তার মায়াবী চোখ দুটো চাঁদের আলোয় চিকচিক করছে। রায়ানের মনে হলো এই দুটো চোখে কোনো অভিযোগ নেই, প্রশ্ন নেই, আছে শুধু একরাশ নির্মল মায়া। সে কিছু বলতে গিয়েও পারল না। তার গলাটা ধরে আসছিল। সে কিছু না বলে অনন্যার হাত থেকে গ্লাসটা নিল। এক নিঃশ্বাসে পুরো পানিটা শেষ করে খালি গ্লাসটা ফিরিয়ে দিল। আপনার আপনার শরীর ভালো না? প্রশ্নটা করে অনন্য জিভ কাটল। রায়ান তো তাকে কোনো প্রশ্ন করতে নিষেধ করেছিল। সে ভয়ে ভয়ে রায়ানের মুখের দিকে তাকালো। আজ একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে পারলাম না। হার্ট ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম, কিন্তু রায়ান আর বলতে পারল না। সে মুখ ফিরিয়ে নিল। অনন্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে একজন ডাক্তারের কষ্ট, একজন মানুষের ব্যর্থতার যন্ত্রণা খুব কাছ থেকে দেখল। সে কি বলবে ভেবে পেল না। তার গ্রামের ভাষায় কোনো সান্ত্বনা কি এই শহরে মানুষটার কষ্ট কমাতে পারবে? সে কিছুই বলল না, শুধু ধীর পায়ে এগিয়ে এসে রায়ানের পাশে দাঁড়ালো। আপনি বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু অনন্যার বলার ভঙ্গিতে এমন এক সরল বিশ্বাস ছিল যা রায়ানের বিধ্বস্ত স্নায়ুকে শান্ত করে দিল। সে অবাক হয়ে অনন্যার দিকে তাকালো। এই প্রথমবার সে মেয়েটাকে দেখল। 16 বছরের এক কিশোরী, যার চোখে ভয়ের বদলে ফুটে উঠেছে অদ্ভুত এক প্রশান্তি, যার মায়াবী মুখটায় লেগে আছে হাওরের ভেজা মাটির স্নিগ্ধতা। দাদুর কথাটা তার মনে পড়ে গেল। ওর চোখে মায়া আছে, নদীর স্রোতের মতো শান্তি আছে। রায়ান কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তার মনে হলো এই গভীর রাতে তার জীবনের সবচেয়ে পরাজিত মুহূর্ত, এই অজানা সরল মেয়েটার উপস্থিতি যেন এক পশলা বৃষ্টির মতো, যে বৃষ্টি তার ভেতরের সব আগুন হয়তো নেভাতে পারবে না, কিন্তু দহনের যন্ত্রণাটা কিছুটা হলেও কমিয়ে দেবে। পরের দিন সকালে রায়ানের ঘুম ভাঙল সোফার অস্বস্তিতে নয়, বরং একরাশ দ্বিধার সংকোচ নিয়ে। গত রাতের ঘটনাগুলো আবছা স্বপ্নের মতো তার মাথার ঘুরপাক খাচ্ছিল। একজন পরাজিত বিধ্বস্ত রায়ান, আর তার পাশে একজনের শান্ত মায়াবী চোখ। সে কি সত্যি এতটা দুর্বল হয়ে পড়েছিল এই বাচ্চা মেয়েটার সামনে? ছি, নিজের উপরই তার তীব্র বিরক্ত হলো। সে দ্রুত উঠে বসল। ঘরের আবছা আলোয় দেখলো অনন্যা খাটের উপর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। ভোরের নরম আলোটা পড়েছে তার মুখে। কি আশ্চর্য সরল আর নিষ্পাপ দেখাচ্ছে। রাতে সেই সান্ত্বনা দেয়া গভীর চোখ দুটো এখন বন্ধ। রায়ানের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। এই মেয়েটার মধ্যে সত্যি কিছু একটা আছে যা তাকে অস্বস্তিতে ফেলে দেয়। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিঃশব্দে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। হাসপাতালে যাওয়ার জন্য যখন সে তৈরি হচ্ছিল, অনন্যার ঘুম ভেঙে গেল। সে উঠে বসতে রায়ানের সাথে চোখাচোখি হয়ে গেল। অনন্যা দ্রুত চোখ নামিয়ে নিল। রায়ানের ভেতরটা কেমন খচখচ করে উঠল। অন্তত একটা ধন্যবাদ কি দেয়া যেত না? কিন্তু তার পুরুষালী অহংবোধ তাকে বাধা দিল। সে আগের মতোই ভাবলেশীন মুখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। শোনো, দরজার কাছ থেকে রায়ানের গলার আওয়াজ শুনে অনন্যা চমকে তাকালো। নাস্তা করে নিও, আর কোনো দরকার হলে মাকে বা তানহাকে বলবে। কথাগুলো সে এক নিঃশ্বাসে বলে ফেলল। অনন্যার উত্তরে অপেক্ষা না করেই দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। অনন্যা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। লোকটাই প্রথমবার তার খাওয়া বা প্রয়োজন নিয়ে কথা বলল। কারণটা যাই হোক, অনন্যার শুকনো সকালটা হঠাৎ করে একটু রঙিন মনে হলো। কি ব্যাপার ভাবি, একা একা হাসছো যে? ভাইয়া কি যাওয়ার সময় আই লাভ ইউ বলে গেল নাকি? তানহা এক কাপ কফি নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে চোখ টিপে কথাটা বলল। অনন্যার লজ্জায় লাল হয়ে গেল। কি যে বলো না আপু। তাহলে নিশ্চয়ই ভালো কিছু হয়েছে। তোমার মুখটা আজ সকাল থেকে একদম ফুটে থাকা শাপলা ফুলের মতো লাগছে। যাই হোক, তোমার কলেজে ভর্তির ফর্ম এনেছি,
আজকেই পূরণ করতে হবে। তানহা বিছানার উপর একগাদা কাগজপত্র ছড়িয়ে বসলো। অনন্যা আগ্রহ নিয়ে ফর্মগুলো দেখতে লাগলো। পড়াশোনা আবার শুরু করতে পারবে, এটা ভাবতে তার মনটা ভালো হয়ে গেল। আচ্ছা ভাবি, তোমার আর কি কি করতে ভালো লাগে? মানে গান গাইতে, ছবি আঁকতে, এসব? আমাদের গ্রামে থাকতে নদীতে সাঁতার কাটতাম আর গুনগুন করে গান গাইতাম। মাঝে মাঝে মাটির দেওয়ালে কয়লা দিয়ে আঁকিবুকি করতাম। সত্যি? কি গান গাইতে তুমি? ওই আর কি, যা শুনতাম তাই, ভাটিয়ালি, ভাওয়াইয়া। আমাকে একটা শোনাবে প্লিজ? অনন্যা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমি ভালো গাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, জোর করব না, কিন্তু তোমার আঁকা আঁকির হাতটা আমি দেখতে চাই। দাঁড়াও, আমি আমার পুরনো স্কেচবুক আর পেন্সিল নিয়ে আসছি। তানহা ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে একটা স্কেচবুক আর বাক্স ভর্তি রং পেন্সিল নিয়ে হাজির হলো। অনন্যা প্রথমে কিছুটা ইতস্তত করলেও সাদা খাতার রঙের গন্ধ তাকে লোভাতুর করে তুলল। সে ভয়ে ভয়ে একটা পেন্সিল হাতে তুলে নিল। তারপর চোখ বন্ধ করে ভাবতে লাগলো তার গ্রামের নদীর কথা, সেই নদীর ধারে বিশাল হিজল গাছটার কথা। তার হাত চলতে শুরু করলো। তানহা অবাক হয়ে দেখলো কি অবলীলায় অনন্যার পেন্সিলের আঁচড়ে একটা জীবন্ত দৃশ্য ফুটে উঠেছে। এই তো সাধারণ আঁকেবুকি নয়, এ তো শিল্পীর হাত। হাসপাতালের অপারেশন থিয়েটার তীব্র আলোর নিচে দাঁড়িয়ে রায়ান আরও একটা জটিল হার্ট বাল্ব প্রতিস্থাপন করছিল, কিন্তু আজ কেন জানি তার মনোযোগ বারবার ছুটে যাচ্ছিল। চোখের সামনে ভাসছিল গত রাতের সেই মায়াবী চোখ দুটো, আর আজ সকালে সে নিষ্পাপ ঘুমন্ত মুখটা। মেয়েটা কি নাস্তা করেছে? দাদুর কথা কি তাহলে সত্যি? এই মেয়ে কি তার যান্ত্রিক জীবনে প্রশান্তি নিয়ে আসবে? কিরে রায়ান, সব ঠিক আছে? তোকে খুব আনমনা লাগছে। রায়ানের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী ডাক্তার সাকিব প্রশ্নটা করতে রায়ান বাস্তবে ফিরে এলো। হ্যাঁ, সব ঠিক আছে, কনসেন্ট্রেট। অপারেশন শেষে রায়ান নিজের চেম্বারে এসে বসলো, কিন্তু কাজে মন বসাতে পারল না। সে ফোন বের করে তানহাকে কল দিল। কিরে, তুই কোথায়? কেন ভাইয়া, তোমার হবু প্রেমিকার খবর নিতে ফোন দিয়েছো? ফালতু কথা বলবি না, এমনি ফোন দিলাম। বাসায় সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোমার ভাবি তো একটা আস্ত সারপ্রাইজ প্যাকেজ। যা আঁকার হাত, দেখলে তুমিও অবাক হয়ে যাবে। একটা ছবি আঁকছে, মনে হচ্ছে যেন এখনই খাতা থেকে নদীটা বেরিয়ে আসবে। আঁকতে পারেও? পারে মানে অসাধারণ পারি। তুমি তো ভাবির কোনো খোঁজই রাখো না। আজ তাড়াতাড়ি বাসায় এসো, নিজের চোখেই দেখবে। রায়ান ফোনটা রেখে দিল। তার মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জন্ম দিল। যে মেয়েটাকে সে একটা সাধারণ অশিক্ষিত গ্রামের মেয়ে ভেবে অবহেলা করে এসেছে, তার ভেতরেও একটা শিল্পী লুকিয়ে আছে। তার কেন জানে মেয়েটাকে নতুন করে জানতে ইচ্ছা করলো। সেদিন বিকেলে রায়ান সময়ের অনেক আগেই বাড়ি ফিরল। পুরো বাড়িটা নিস্তব্ধ। সে ভাবলো হয়তো সবাই বিশ্রাম নিচ্ছে। নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে তার কানে একটা গুনগুন সুর ভেসে এলো। সুরটা আসছে ছাদের বাগান থেকে। খুব চেনা সুর, কিন্তু গলার আওয়াজটা অচেনা, মিষ্টি আর মায়াবী। কৌতূহলী হয়ে রায়ান নিঃশব্দে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে গেল। ছাদের দরজার কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। পরন্ত বিকেলে সোনালি আলোয় টোবে লাগানো হাসনাহেনা গাছের পাশে মাটিতে বসে আছে অনন্যা। তার কোলের ওপর স্কেচবুক। সে এক মনে ছবি আঁকছে আর খুব মৃদুস্বরে গাইছে, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। রায়ান যেন পাথরের মূর্তি হয়ে গেল। অনন্যার এলোমেলো চুলগুলো বাতাসে উঠছে। তার সরল মুখে এসে পড়েছে বিকেলের নরম রোদ। তার কণ্ঠস্বরে কোনো প্রশিক্ষণ নেই, কিন্তু যে আবেগ আর মায়া আছে তা হাজারো প্রশিক্ষিত শিল্পীর কণ্ঠেও দুর্লভ। সুরটা যেন হাওয়ায় ভেসে এসে রায়ানের বুকের ভেতরে সব কঠিন দেয়ালগুলো ফাটল ধরে দিচ্ছে। এই প্রথমবার রায়ানের মনে হলো অনন্যা শুধু একটা 16 বছরের শরীর নয়, তার ভেতরে আছে এক গভীর পরিপূর্ণ আত্মা। সে আর সামলে এগোলো না। নীরবে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল যতক্ষণ না অনন্যার গান শেষ হলো। গান শেষে অনন্যা যখন স্কেচবুকটা বুকে জড়িয়ে ধরলো, তখন রায়ান দেখলো মেয়েটার চোখ দুটো ভেজা। সে কি বাড়ির জন্য কাঁদছে? রায়ান নিঃশব্দে নিচে নেমে এলো। তার বুকের ভেতরটা এক অজানা অনুভূতিতে তোলপাড় করছে। রাতের খাবার টেবিলে আজ রায়ান অস্বাভাবিকভাবে রকমের চুপচাপ। সে শুধু আর চোখে বারবার অনন্যাকে দেখছিল। অনন্যা আজও মাথা নিচু করে খাচ্ছে, কারো সাথে কথা বলছে না। রায়ানের খুব ইচ্ছা করছিল তাকে তার গানের ব্যাপারে, তার আকারের ব্যাপারে জিজ্ঞেস করতে, কিন্তু সবার সামনে সংকোচ ছিল। খাবার শেষে সবাই যখন উঠে গেল, অনন্যা প্লেটগুলো গোছাতে শুরু করলো। ওগুলো জরিনা খালা করবে, তুমি ঘরে যাও। অনন্যা চমকে রায়ানের দিকে তাকালো। রায়ান ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তোমার আঁকা ছবিটা তানহা দেখিয়েছে, খুব সুন্দর হয়েছে।
অনন্যার মুখ লজ্জায় আর আনন্দে লাল হয়ে গেল। এই লোকটাই প্রথম তার কোনো কাজের প্রশংসা করলো। ধন্যবাদ। গানটাও সুন্দর গাও। এবার অনন্যা যেন দম বন্ধ হয়ে আসার উপক্রম। সে ভয়ে ভয়ে বলল, আপনি শুনেছেন? বিকেলে ছাদে ছিলে যখন। অনন্যা আর কিছু বলতে পারল না। লজ্জায় তার মাটির নিচে মিশে যেতে ইচ্ছা করছিল। সে দ্রুত রান্নাঘরের থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু রায়ান তার পথ আগলে দাঁড়ালো। একটা কথা বলবো? জি। গত রাতের জন্য ধন্যবাদ। অনন্যা মাথা তুলে রায়ানের চোখের দিকে তাকালো। সেই শীতল উদাসীন চোখ দুটোতে আছে এক নতুন আভা। তাতে রাগ নেই, অবহেলা নেই, আছে এক গভীর নরম দৃষ্টি। রায়ান আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে গেল। সেদিন রাতে অনন্যা যখন বিছানায় শুতে গেল, সে দেখলো তার বালিশের পাশে একটা সুন্দর বাক্স। সে ভয়ে ভয়ে বাক্সটা খুলল। ভেতরে বিশ্বের সেরা ব্র্যান্ডের রং পেন্সিল আর একটা দামি স্কেচবুক। বাক্সের নিচে একটা ছোট কাগজে লেখা, তোমার নদী, আকাশ আর হিজল গাছের জন্য। অনন্যা চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। তবে এই জল কষ্টের নয়, এই জল একরাশ মুগ্ধতা আর না বোঝা ভালো লাগার। সে বাক্সটা বুকে জড়িয়ে ধরল। ওদিকে সোফায় শুয়ে রায়ানের ঘুম আসছিল না। তার কানে তখনও বাজছিল, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। সে আনমনে হেসে ফেলল। তার পাথর কঠিন জীবনে এই কাঁচা সোনাটা বোধহয় সত্যি এক শান্তির টুকরো নিয়ে এসেছে। পরদিন সকালে নাস্তার টেবিলে পরিবেশটা ছিল অদ্ভুত রকমের শান্ত। তবে আগের দিনগুলোর মতো অস্বস্তিকর শীতল নয়। রায়ানের দেওয়া উপহারটা অনন্যা সারা রাত বুকে জড়িয়ে রেখেছিল। ভোরের আলো ফোটার সাথে সাথে সে নতুন স্কেচবুকটা খুলে বসেছিল, কিন্তু ধন্যবাদ জানানোর মতো সাহস সে সঞ্চয় করতে পারছিল না। রায়ানের সামনে গেলে তার জিভ যেন আড়ষ্ট হয়ে যায়। সে শুধু আর চোখে রায়ানের দিকে একবার তাকালো। রায়ানের দৃষ্টি তখন কফির কাপে নিবদ্ধ, কিন্তু তার ঠোঁটের কোণে এমন এক আবছা হাসির রেখা যে অনন্যার চোখ এড়ালো না। কি রে অনন্যা, আজ এত কি ভাবছিস? খাচ্ছিস না কেন? না মা, খাচ্ছি তো। মা, তুমি বুঝবে না, ভাইয়া আর ভাবির মধ্যে এখন চোখে চোখে কথা হয়। দেখছো না ভাই আজ কেমন শান্ত হয়ে বসে আছে? নিশ্চয়ই ভাবিকে নিয়ে কবিতা ভাবছে। তানহার কথায় রায়ানের কান দুটো লাল হয়ে গেল। সে বোনের দিকে কঠিন চোখে তাকালো। তোর পরীক্ষা কবে? পড়াশোনায় মন দে, নয়তো এবারও ফেল করবি। বাপ রে, একেবারে বিন্দুতে ঘা। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা প্রেম করো। তানহা দুষ্টুমি করে হাসতে হাসতে উঠে গেল। রায়ানের খাওয়া শেষ হলে সে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। অনন্যা দ্রুত উঠে দাঁড়ালো। তার বুকটা ধুকপুক করছে। এখনই সুযোগ, নয়তো আর বলা হবে না। শুনুন। রায়ানের পা দুটো থেমে গেল। সে ঘুরে না দাঁড়িয়ে বলল, কিছু বলবে? ওই উপহারটার জন্য অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। রায়ানের চড়া পিঠটা দেখে অনন্যা বুঝতে পারছিল লোকটা হাসছে। সে কোনো উত্তর না দিয়ে শুধু ঘাড়টা সামান্য কাত করে বেরিয়ে গেল। কিন্তু তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে অনন্যার মনে হলো সকালের সূর্যটা আজ যেন একটু বেশি উজ্জ্বল। হাসপাতালের পরিবেশটা আজকেই থমথমে। রায়ানের চেম্বারের সামনে দিয়ে যাওয়ার সময় জুনিয়র ডাক্তাররা পর্যন্ত সমীহ করে চলে যায়, কিন্তু ডাক্তার সানজানার কাছে এই সমীহ বা ভয় অর্থহীন। সে কফি মগ হাতে নিয়ে কোনো রকম অনুভূতি ছাড়াই রায়ানের চেম্বারে ঢুকে পড়ল। কি ব্যাপার রায়ান্স, আজকাল তোকে খুব খোশ মেজাজে দেখা যাচ্ছে। নতুন কোনো সাকসেসফুল সার্জারি নাকি? বাড়ির খবর ভালো? সানজানা বলার ভঙ্গিতে এক ধরনের ধারালো শ্লেষ ছিল। রায়ানের কপালে সূক্ষ্ম একটা ভাঁজ পড়ল। সে সানজানার এর গায়ে পড়া স্বভাবটা একদমই পছন্দ করে না। আমার বাড়ির খবর নিয়ে তোমার এত আগ্রহ কেন সানজানা? আরে আগ্রহ হবে না, শুনলাম তোর গ্রামের বউ নাকি দেখতে একেবারে বাচ্চা, ঠিকমতো কথা বলতে পারে, নাকি ইশারায় বোঝাতে হয়? আমাদের সার্কেলে মানাবে তো? আমার স্ত্রী কেমন সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। সে আমার স্ত্রী, কোনো প্রদর্শনীর বস্তু নয় যে সবার সাথে মানিয়ে চলতে হবে। আর আমার সার্কেল মানে আমার পরিবার, যেখানে সে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। রায়ানের শান্ত কিন্তু দৃঢ় উত্তরে সানজানার মুখটা ছোট হয়ে গেল। সে ভাবতেও পারেনি রায়ানের মতো অসামাজিক একজন মানুষ তার গ্রাম্য স্ত্রীর পক্ষ নিয়ে এভাবে কথা বলবে। আমি তো মজা করছিলাম, তুই এত সিরিয়াসলি হয়ে যাচ্ছিস কেন? যাই হোক, সামনের সপ্তাহে ডিরেক্টর স্যারের পার্টি আছে, আশা করি ভাবিকে আমরা সেদিন দেখতে পাবো। সানজানা দাঁড়ালো না, কিন্তু তার কথাগুলো রায়ানের মাথায় একটা অস্বস্তির কাঁটা বিঁধিয়ে দিয়ে গেল। পার্টি?
অনন্যাকে নিয়ে সে পার্টিতে যাবে? যে মেয়েটা বাড়ির ডাইনিং টেবিলে গুটিয়ে থাকে, সে শত শত আধুনিক মানুষের ভিড়ে নিজেকে কিভাবে সামলাবে? ভাবতেই রায়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। দিনগুলো এরপর কেমন যেন একটা নতুন ছন্দে বইতে শুরু করলো। রায়ানের দেওয়া স্কেচবুকটা হয়ে উঠল অনন্যার সারাদিনের সঙ্গী। সে তার গ্রামের স্মৃতি, তার নদী, তার আকাশ, বর্ষার আগমন সব কিছু ক্যানভাসে বন্দি করতে লাগলো। আর রায়ানের জন্য এটা হয়ে উঠল অনন্যার মনের ভেতর উখিটার একটা জানালা। প্রতি রাতে বাড়ি ফিরে সে এখন আর সরাসরি নিজের ঘরে যায় না, আগে খুঁজে বের করে অনন্যা কোথায়। বেশিরভাগ সময় তাকে পাওয়া যায় ব্যালকনির এক কোণে অথবা ছাদে, স্কেচবুক খুলে নিয়ে তন্ময় হয়ে বসে থাকতে। আজ কি আঁকলে? এটা তাদের একটা প্রতিদিনের অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রায়ানের এই এক প্রশ্নেই অনন্যা লাজুক মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। সে তার আঁকা ছবিটা রায়ানের সামনে তুলে ধরে। এটা আমাদের ঘাটের পাশের কদম ফুলের গাছ। বর্ষার প্রথম বৃষ্টিতে যখন ফুলগুলো ফোটে তখন কি যে সুন্দর লাগে। রায়ানের চোখ ছবির দিকে, কিন্তু তার মন পড়ে থাকে অনন্যার কথা বলার ভঙ্গিতে। গ্রামের কথা বলতে গিয়ে মেয়েটার চোখ দুটো কেমন চিকচিক করে ওঠে। তার মনে হয় সে কোনো শিল্পীর আঁকা ছবি দেখছে না, বরং সে শিল্পীর চোখের তারায় ফুটে ওঠা আরেকটা পৃথিবী দেখছে। তোমার গ্রামটা নিশ্চয়ই খুব সুন্দর। অনেক। আপনি গেলে আপনারও খুব ভালো লাগবে। কথাটা বলে অনন্যা জিভ কাটলো। সে রায়ানের ব্যক্তিগত জগতে আমন্ত্রণ জানিয়ে ফেলল। রায়ানের কি মনে হবে কে জানে, কিন্তু রায়ানের মুখে কোনো বিরক্তি দেখা গেল না। সে শুধু মৃদু হেসে বলল, কখনো সুযোগ হলে নিশ্চয়ই যাব। এই ছোট ছোট কথোপকথন, এই ছবি দেখানো মুহূর্তগুলো তাদের মাঝখানের বড় শীতল দেয়ালটা একটু একটু করে গলিয়ে দিচ্ছিল। রায়ানের এখন আর সোফায় শুতে অস্বস্তি হয় না, বরং ঘরের মধ্যে অনন্যার শান্ত উপস্থিতি তাকে এক ধরনের নিরাপত্তা দেয়। সেদিন ছিল শুক্রবার। রায়ানের হাসপাতাল বন্ধ। সারাদিন বাড়িতেই ছিল সে। মালিহা আহমেদ রান্নাঘরে বিশেষ কিছু রান্না করছিলেন। তানহা আর অনন্যা তাকে সাহায্য করছিল। রায়ানের ঘরে বসে বই পড়ার চেষ্টা করছিল, কিন্তু রান্নাঘর থেকে ভেসে আসা হাসির শব্দ, টুকটাক কথার আওয়াজ তাকে কিছুতেই মনোযোগ দিতে দিচ্ছিল না। বিশেষ করে একটা মিষ্টি হাসির শব্দ বারবার তার কানে এসে ধাক্কা দিচ্ছিল। হঠাৎ রান্নাঘর থেকে অনন্যা চাপায় একটা আর্তনাদ ভেসে আসলো। রায়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে বই ফেলে এক লাফে রান্নাঘরের দিকে ছুটে গেল। গিয়ে দেখলো অনন্যা তার বাঁ হাতের একটা আঙুল চেপে ধরে আছে। আঙুলের ডগা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ইস রে, কি করে কাটলি মা? খুব বেশি কেটেছে? সবজি কাটতে গিয়ে সে আঙুল কেটে ফেলেছে। রায়ানের মাথায় তখন আর কিছু ছিল না। সে একজন স্বামী নয়, একজন ডাক্তার হিসেবে দ্রুত এগিয়ে গেল। ছাড়ো তো মা, দেখি হাতটা দেখি। রায়ানের গলার আওয়াজে সবাই চমকে গেল। সে অনন্যার হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিল, তারপর মুখে ঢুকিয়ে চুষে নিল রক্ত। অনন্যার সারা শরীর ভয় আর লজ্জায় কেঁপে উঠল। এই প্রথম রায়ানের স্পর্শ। কি ঠান্ডা তার হাত, অথচ কি দৃঢ়। রায়ানের স্পর্শে তার কাটা আঙুলের ব্যথার চেয়েও বেশি করে অনুভূতি হচ্ছিল এক অদ্ভুত শিহরণ। তানহা, ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়, কুইক। রায়ানের তখন অন্যদিকে কোনো খেয়াল নেই। তার চোখ শুধু অনন্যার কাটা আঙুলটার দিকে। সে অনন্যাকে ধরে বেসিনের কাছে নিয়ে গেল। পানির ধারার নিচে আঙুলটা ধরে আলতো করে রক্ত পরিষ্কার করে দিল। অনন্যা তখন ঘোরের মধ্যে। সে ব্যথার চেয়ে বেশি করে অনুভব করছিল রায়ানের নিঃশ্বাসের উষ্ণতা, যা তার ঘাড়ে এসে লাগছিল। তানহা বক্স নিয়ে এলে রায়ানের অ্যান্টিসেপটিক লাগিয়ে খুব যত্ন করে আঙুলটা ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় সে একটাও কথা বলল না, কিন্তু তার প্রতিটা কাজে ফুটে উঠছিল এক গভীর মনোযোগ আর যত্ন। কাজ শেষে অনন্যা চোখের দিকে তাকিয়ে বলে, এখনো ব্যথা করছে? অনন্যা মাথা নেড়ে না বোঝালো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। রায়ানের গভীর কালো চোখ দুটো আজ যেন আরো গভীর মনে হচ্ছে। এরপর থেকে সাবধানে কাজ করবে, আর তোমার রান্নাঘরে আসার কোনো দরকার নেই। কথাটা সে তার মাকে উদ্দেশ্য করে বলল। তার চোখ ছিল অনন্যার দিকে। তারপর সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতে রায়ানের ঘুম আসছিল। সে বারবার তার হাতের দিকে তাকাচ্ছিল। অনন্যার নরম আঙুলের স্পর্শটা যেন তখনও তার হাতে লেগে আছে। এই অনুভূতিটা তার কাছে সম্পূর্ণ নতুন। এটা কৌতূহল নয়, মায়াও নয়, এটা তার চেয়েও গভীর কিছু। সে বুঝতে পারছিল সে অজান্তে এই কাঁচা সোনা মেয়েটার দিকে ঝুঁকে পড়ছে, খুব তীব্রভাবে ঝুঁকে পড়ছে। ওদিকে অন্যও তার ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকিয়েছিল। ক্ষতের ব্যথাটা কমে এলেও তার হৃদয়ের ভেতরে যে নতুন এক অনুভূতি জন্ম হয়েছে, তার ঝিমঝিম আবেশ তাকে সারা রাত ঘুমাতে দিল না। আঙুল কেটে যাওয়ার ঘটনাটার পর কয়েকটা দিন কেটে গেল, কিন্তু তার রেশটুকু রয়ে গেল দুজনের মনে। রায়ানের ডাক্তারি হাতের নিপুণ স্পর্শের চেয়েও অনন্যার বেশি মনে পড়ছিল তার গভীর উদ্বিগ্ন চোখ দুটোকে।
আর রায়ানের মনে হচ্ছিল অনন্যার নরম আঙুলের সেই অনুভূতিটা তার স্নায়ুতে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। এখন আর আগের মতো ইচ্ছে করে দূরত্ব তৈরি করতে পারে না সে। কি এক অদৃশ্য সুতোর টানে বারবার মেয়েটার কাছে চলে যেতে ইচ্ছে করে। বাড়ির নিস্তব্ধ কোণগুলোর এখন সে অনন্যার অস্তিত্ব খুঁজে বেড়ায়। একদিন রাতে বাড়ি ফিরে রায়ান দেখলো অনন্যা ড্রয়িং রুমে বসে তানহার সাথে কি একটা বিষয় নিয়ে খুব মন দিয়ে কথা বলছে। তার হাতে একটা ইংরেজি ম্যাগাজিন। আর এই দেখো ভাবি, এটাকে বলে বল গাউন। বড় বড় পার্টিতে মেয়েরা এগুলো পরে যায়। এগুলো পরে কি সুন্দর, তাই না? অনেক সুন্দর আপু, কিন্তু এত কাপড় দিয়ে বানানো জামা পরে ওর হাঁটাচলা করে কিভাবে? আমার তো শাড়ি পরেই কত সমস্যা হয়। আরে ওটা অভ্যাস হয়ে যায়। ভাইয়া তো ডিরেক্টর স্যারের পার্টিতে তোমাকে নিয়েই যাবে, তখন তোমার জন্য এর থেকেও সুন্দর একটা শাড়ি কেনা হবে। রায়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। অনন্যা পার্টিতে যাওয়ার কথা শুনে কি ভাববে এটা জানায় এক তীব্র কৌতূহল তাকে পেয়ে বসলো। আমি পার্টিতে যাব? অনন্যার গলার স্বরে বিস্ময়ের চেয়েও বেশি ছিল ভয়। না না আপু, আমি যেতে পারবো না। আমি অচেনা মানুষ, বড় বড় লোক, আমি কি কথা বলবো, কি করব? আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, উনি লজ্জা পাবেন। ধুর, কে হাসবে? আর ভাইয়া লজ্জা পাবে কেন? তুমি আমার ভাবি, তোমার নিজের একটা পরিচয় আছে। রায়ানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অনন্যার ভয়টা অমূলক নয়। সানজানার মতো মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করবেই, কিন্তু অনন্যার শেষ কথাটা উনি লজ্জা পাবেন। রায়ানের বুকের তীরের মতো বিঁধল। মেয়েটা নিজের অপমানের চেয়েও তার সম্মানের কথা বেশি ভাবছে। রায়ানের হঠাৎ করে প্রচন্ড জেদ চেপে গেল। সে ঠিক করলো অনন্যাকে সে পার্টিতে নিয়ে যাবে। সেই সরল মায়াবতী মেয়েটা যে তার স্ত্রী, এটা সে দুনিয়ার সামনে স্বীকার করতে এতটুকু লজ্জিত নয়। পরের দিনটা ছিল রায়ানের জন্য এক নতুন অভিজ্ঞতা। সে হাসপাতালের কাজ তাড়াতাড়ি শেষ করে শহরের সবচেয়ে বড় শপিং মলে গেল। জীবনের প্রথমবার সে কোনো মেয়ের জন্য তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসেছে। শাড়ির দোকানে ঢুকে তার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। হাজার হাজার শাড়ি, লাখ লাখ রং, কোনটা থেকে কোনটা দেখবে। স্যার, ম্যাডামের জন্য কি ধরনের শাড়ি দেখাবো? পার্টি ওয়্যার? হ্যাঁ, এমন কিছু দেখান যা খুব জমকালো নয়, কিন্তু দেখতে খুব সুন্দর আর অভিজাত। রায়ানের চোখের সামনে তখন ভাসছিল অনন্যার মুখ। একটা শান্ত স্নিগ্ধ মুখ। তার জন্য চূড়া চূড়া রঙের চূড়া শাড়ি মানাবে না। তার জন্য চাই আকাশের মতো নীল, মেঘের মতো ধূসর, কিংবা গভীর রাতের মতো কালো কোনো রং। অনেক খোঁজাখুঁজির পর তার চোখ আটকে গেল একটা শাড়িতে। পিওর মসলিনের উপর রূপালি সুতো দিয়ে কাজ করা একটা আকাশি নীল শাড়ি। শাড়িটার মধ্যে এমন একটা স্নিগ্ধতার কোমলতা আছে যা যেন শুধু অনন্যার জন্যই তৈরি। এটা প্যাক করে দিন। বাড়ি ফিরে রায়ানের শাড়ির বাক্সটা অনন্যার হাতে দিয়ে গিয়ে প্রচণ্ড অস্বস্তিতে পড়ল। সে সরাসরি অনন্যার হাতে না দিয়ে বাক্সটা বিছানার উপর রেখে দিল। এটা সামনের সপ্তাহের পার্টির জন্য। তোমার পছন্দ হবে কিনা জানি না, না হলে বদলে আনা যাবে। রায়ানের কথা শেষ করার আগে অনন্যা বাক্সটা খুলল। আকাশে নীল শাড়িটা চোখের সামনে মেলে ধরতে তার মুখটা আনন্দের বিস্ময় উজ্জ্বল হয়ে উঠল। এত সুন্দর শাড়ি সে জীবনেও দেখেনি। শাড়ির নরম স্পর্শটা তার গালে ছুঁয়ে সে রায়ানের দিকে তাকালো। তার মায়াবী চোখ দুটো তখন কৃতজ্ঞতায় ছলমল করছে। অনেক সুন্দর, আমার এটাই পছন্দ হয়েছে, বদলাতে হবে না। আচ্ছা। রায়ানের আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু অনন্যা সেই খুশিতে উজ্জ্বল মুখটা তার চোখের সামনে থেকেই সরছিল না। এই সামান্য একটা উপহার মেয়েটা এত খুশি হতে পারে? রায়ানের মনে হলো মেয়েটার পৃথিবীর সব সফল অপারেশনের আনন্দের চেয়েও এই মুহূর্তের অনুভূতিটা অনেক বেশি দামি। দেখতে দেখতে পার্টির দিন চলে এলো। সন্ধ্যা থেকে পুরো বাড়িতে সাজ সাজ রব। তানহা নিজে হাতে অনন্যাকে সাজিয়ে দিয়েছিল। রায়ানের কিনে দেওয়া আকাশি নীল শাড়ি পরে অনন্যা যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন সে নিজেই নিজেকে চিনতে পারছিল না। ওয়াও ভাবি, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। আজ পার্টিতে সবার চোখ তোমার দিকেই থাকবে, দেখো। অনন্যা লজ্জায় মুখ নিচু করে ফেললো। ঠিক সেই মুহূর্তে রায়ানের ঘরে প্রবেশ করলো সে। পরনে নেভি ব্লু স্যুট আর সাদা শার্ট। তাকে দেখাচ্ছিল কোনো সিনেমার নায়কের মতো। ঘরে ঢুকে অনন্যাকে দেখে সে থমকে গেল। এই কোন অনন্যা? স্নিগ্ধ, শান্ত, মায়াবী। শাড়ির নীল রংটা তার গায়ের দুধে আলতার রঙের সাথে মিশে গিয়ে এক অপার্থিব সৌন্দর্য তৈরি করেছে। খোলা চুলগুলো কাঁধের উপর ছড়িয়ে আছে, চোখে টানা করে কাজল, কপালে ছোট্ট একটা টিপ। রায়ানের মনে হলো তার হৃৎপিণ্ডটা কয়েক সেকেন্ডের জন্য বুঝি থেমে গিয়েছিল। সে কোনো কথা বলতে পারল না, শুধু অপলক তাকেই চোখে তাকিয়ে রইল। কি হলো ভাইয়া, হাঁ করে কি দেখছো?
নিজের বউকে চিনতে পারছো না? তানহার কথায় রায়ানের ঘোর কাটলো। সে নিজেকে সামনে নিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলো। তোর কাজ শেষ, চল, দেরি হয়ে যাচ্ছে। পার্টিতে পৌঁছে অনন্যার ভয়টা সত্যি হলো। বিশাল হলঘর ভর্তি জাঁকজমকপূর্ণ মানুষ, তাদের তীক্ষ্ণ দৃষ্টি, ফিসফাস কথা সবকিছু তাকে অস্বস্তির দিকে ফেলে দিচ্ছিল। সে ভয়ে রায়ানের হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। রায়ানের কাছে স্পর্শটা লাগলো বিদ্যুতের মতো। সে আলতো করে অনন্যার হাতের উপর নিজের হাতটা রাখলো, যেন আশ্বস্ত করতে চাইলো সে পাশে আছে। ওয়াও রায়ান, ফাইনালি তাহলে ভাবিকে জনসম্মুখে আনলি। হ্যালো, আমি সঞ্জয়দা, রায়ানের কলিগ। সঞ্জনার চোখে মুখে ছিল তাচ্ছিলের হাসি। আসসালামু আলাইকুম। ও ভেরি ফর্মাল। যাই হোক, এনজয় দ্য পার্টি। সঞ্জনা চলে যেতে তার বান্ধবীদের মধ্যে হাসির রোল পড়ে গেল। অনন্যার মুখটা লজ্জায় অপমানে ছোট হয়ে গেল। সে রায়ানের দিকে তাকালো। রায়ানের চোয়াল শক্ত, চোখ দুটো রাগে জ্বলছে। সে অনন্যার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, কারো কথাই কান দেবে না, আমার হাত ধরে থাকো। রায়ানের এই ভরসা দেওয়া কথায় অনন্যার ভয়টা একটু কমলো। পুরোটা সময় রায়ানের তাকে আগলে রাখলো। কারোর সাথে পরিচয় করে দেওয়ার সময় এমনভাবে আমার স্ত্রী বলছিল যেন এটাই পৃথিবীর সবচেয়ে গর্বের বিষয়। পার্টি থেকে ফেরার পথে গাড়িতে দুজনেই চুপ। অনন্যা বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মনটা পড়ে আছে রায়ানের বলা কথাগুলোতে আর আগলে রাখায়। রায়ান বুঝতে পারছিল অনন্যার মন খারাপ। বাড়ি ফিরে এসে অনন্যাকে কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। অনন্যা শাড়ি বদলে যখন ব্যালকনিতে এসে দাঁড়ালো, তখন গভীর রাত। আকাশটা মেঘে ঢাকা। তার খুব কান্না পাচ্ছিল। সে কি সত্যি জগতের জন্য বেমানান? মন খারাপ? রায়ানের গলার আওয়াজে অনন্যা চমকে পিছনে ফিরল। রায়ানের কখন নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে সে টেরও পায়নি। না। মিথ্যে বলো না, আমি জানি আজকের ব্যবহারটা তোমার ভালো লাগেনি। আমার জন্য আপনি সবার সামনে লজ্জা পেলেন। কে বলল আমি লজ্জা পেয়েছি? রায়ান কণ্ঠস্বর অসম্ভব রকম শোনালো। তোমাকে নিয়ে আমি লজ্জিত নই অনন্যা, বরং গর্বিত। তোমার মতো এমন একজন সরল পবিত্র মনের মানুষ আমার জীবনে আছে, এটা আমার সৌভাগ্য। ওদের মতো কৃত্রিম মানুষদের কথার কোনো দাম আমার কাছে নেই। অনন্যা ছলছল চোখে রায়ানের দিকে তাকালো। লোকটার চোখ দুটো দেখে গভীর বিশ্বাস। এই বিশ্বাসটুকুতেই তো তার সম্বল। তুমি কেঁদো না, তোমার চোখের জল আমার সহ্য হয় না। রায়ানের নিজের অজান্তে তার হাতটা এগিয়ে গেল অনন্যার গালটা ছুঁতে। সে খুব আলতো করে অনন্যার গাল থেকে এক ফোঁটা জল মুছে দিল। তার আঙুলের শীতল স্পর্শে অনন্যার সারা শরীর কেঁপে উঠল। রায়ানেরও বুকের ভেতরটা তোলপাড় করছে। সে আর নিজেকে সামলাতে পারল না। দু হাতে অনন্যার মুখটা তুলে ধরল সে। তারপর খুব ধীরে ধীরে অসম্ভব কোমলতার সাথে তার কপাল নিজের ঠোঁট ছোঁয়ালো। অনন্যা চোখ বন্ধ করে ফেলল। তার 16 বছরের জীবনে সম্পূর্ণ নতুন অনুভূতি। ভয়ের বদলে তার সারা শরীর জুড়ে বয়ে গেল এক মিষ্টি অচেনা স্রোত। রায়ানের কপাল থেকে নেমে এলো অনন্যা চোখের পাতায়। তারপর তার কাঁপা কাঁপা ঠোঁট খুঁজে নিল অনন্যার নরম গোলাপি ঠোঁট। প্রথম স্পর্শটা ছিল প্রজাপতির পাখার মতো হালকা, কিন্তু তার আবেশ ছিল অনন্তকালের। রায়ানের এতদিন ধরে পুষে রাখা সব দ্বিধা, সব দেয়াল এই এক মুহূর্তে চুরমার হয়ে গেল। সে পরম মমতায় অনন্যাকে নিজের আরো কাছে টেনে নিল। অনন্যার ভীরু হাত দুটো রায়ানের শার্টটা খামচে ধরল। বাইরে মেঘলা আকাশ ভেঙে তখনও হয়তো বৃষ্টি নামেনি, কিন্তু তাদের দুজনের মনের ভেতর ভালোবাসার বর্ষণ। ভোরের প্রথম আলো যখন ব্যালকনির কাঁচ ভেদ করে ঘরে এসে পড়ল, অনন্যার ঘুমটা তখনই ভেঙে গেল। চোখ খোলার আগে গত রাতের ঘটনাগুলো স্বপ্নের মতো তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। রায়ানের সেই নরম স্পর্শ তার কপালে, চোখের পাতায় আর ঠোঁটে, অসম্ভব কোমল সেই চুম্বন অনুভূতিতে অনন্যার সারা শরীর লজ্জায় আর ভালো লাগায় কেঁপে উঠল। সে খুব সাবধানে চোখ খুলল। রায়ানের তখনও ঘুমে। সোফার ছোট পরিসরে লম্বা শরীরটা গুটিয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে তার কপালে একটা হালকা চিন্তার ভাঁজ, যা দেখে অনন্যার ভেতরটা মায়ায় আর্দ্র হয়ে গেল। এই মানুষটা বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, ভেতরটা তার ঠিক কতটা নরম সেটা এখন অনন্যা একটু একটু করে বুঝতে পারছে। সে নিঃশব্দে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে তার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আর ঠোঁটে কি এখনো রায়ানের স্পর্শ লেগে আছে? সে দ্রুত মুখে পানির ঝাপটা দিল। নামাজ শেষ করে সে যখন ঘরে ফিরে এলো, রায়ানের ঘুম ভেঙে গেছে। সে সোফায় উঠে বসেছে, দু হাতে মুখ ঢেকে।
অনন্যাকে দেখে সে হাত সরিয়ে নিল। দুজনের চোখাচোখি হতে অনন্যা দ্রুত চোখ নামিয়ে নিল, আর রায়নের কান দুটো লাল হয়ে গেল। ঘরের বাতাসটা হঠাৎ করে কেমন ভারী আর মিষ্টি হয়ে উঠেছে। তুমি তুমি ঠিক আছো? জি। রাতের বেলা আমি রায়ানের কি বলবে ভেবে পেল না। যে মানুষটা হাসপাতালে কনফারেন্স রুমে শত শত মানুষের সামনে অনর্গল কথা বলতে পারে, সে আজ এই 16 বছর একটা মেয়ের সামনে দুটো কথা গুছিয়ে বলতে পারছে না। আপনি কি কিছু নিয়ে অনুতপ্ত? অনুতপ্ত না, একেবারেই না। আমি শুধু নিশ্চিত হতে চাই যে তুমি অস্বস্তিতে নেই। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না অনন্যা। আমার কোনো অস্বস্তি হচ্ছে না। অনন্যার শান্ত সরল স্বীকারোক্তিতে রায়নের বুকের ভেতরটা যেন একটা শীতল ঝর্ণার জলে ভিজে গেল। সে সোফা থেকে উঠে অনন্যার দিকে এগিয়ে এলো। অনন্যার সামনে দাঁড়িয়ে তার চিবুক ধরে আলতো করে মুখটা উঁচু করলো। তোমার এই সরলতাই আমার সর্বনাশ করছে জানো। রায়নের আর নিজেকে আটকাতে পারল না। ঝুঁকে পড়ে অনন্যার কপালে আরো একটা গভীর চুমুক এলো। তারপর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল জগিং এর জন্য। অনন্যা ঠায় দাঁড়িয়ে রইল। তার মনে হলো তার ছোট্ট পৃথিবীটা খুশিতে ভালো লাগায় টলমল করছে। সেই দিনের পর থেকে তাদের সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে গেল। রায়নের এখন আর সোফায় শুতে ইচ্ছা করে না। অনন্যার কাছাকাছি থাকার, তার নিঃশ্বাসের শব্দ শোনার, তার শরীরের মিষ্টি গন্ধটা নেয়ার এক তীব্র আকাঙ্ক্ষা তাকে প্রতি রাতে অস্থির করে তোলে। সেদিন রাতে সে যখন হাসপাতাল থেকে ফিরল, অনন্যা তখন তার জন্য অপেক্ষা করছিল। এখনো ঘুমাওনি? আপনার জন্য অপেক্ষা করছিলাম। রাতের খাবার খাবেন না? রায়নের ক্লান্ত শরীরটা মুহূর্তেই জন্মনে হয়ে উঠল। এই যে কেউ তার জন্য অপেক্ষা করছে, এই অনুভূতিটা তার কাছে একদম অন্যরকম। খাবো, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলুন। এভাবে আর কতদিন? কি কতদিন? এই যে আমি সোফায় আর তুমি খাটে, এটা আমার আর ভালো লাগছে না। আমার খুব কষ্ট হয়। অনন্যার মুখটা লজ্জায় নেমে পড়ল। তার হৃৎপিণ্ডটা এত জোরে চলতে শুরু করলো যে তার মনে হলো রায়নের বুঝি সে শব্দ শুনতে পাচ্ছে। আমি কি তোমার পাশে থাকতে পারি না অনন্যা? তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারি না? কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না চাইবে তোমার আর আমার মধ্যে 1 ইঞ্চি দূরত্ব আমি পার করব না। শুধু তোমার পাশে শুয়ে একটু শান্তিতে ঘুমাতে চাই। দেবে সেই অনুমতি? রায়নের আকুতি ভরা কণ্ঠস্বর অনন্য সব দ্বিধা, সব লজ্জা ভাসিয়ে নিয়ে গেল। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। রায়নের মুখে ফুটে উঠল এক নির্মল হাসি। সেদিন রাতে প্রথমবার তারা এক বিছানায় শুলো। বিশাল বিছানায় দুই প্রান্তে দুজন, মাঝখানে যেন এক অদৃশ্য দেয়াল। কিন্তু তবু দুজনের শরীরে বয়ে যাচ্ছিল এক অচেনা শিহরণ। রায়নের বারবার ইচ্ছা করছিল অনন্যাকে একটু ছুঁয়ে দেখতে, তাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সে নিজেকে সংযত রাখলো। অনেকক্ষণ পর যখন সে ভাবলো অনন্যা ঘুমিয়ে পড়েছে, সে খুব সাবধানে তার হাতটা বাড়ালো। কিন্তু তার আগেই অনন্যার নরম ভীরু আঙুলগুলো এসে রায়নের হাতটা ছুঁয়ে দিল। রায়নের অবাক হয়ে দেখলো অনন্যা তার দিকে তাকিয়ে আছে। আমার ভয় করছে না। রায়নের আর কিছু বলার ছিল না। সে অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। সে রাতে তাদের আর কোনো কথা হলো না, শুধু দুটো হাত একে অপরের অস্তিত্বের উষ্ণতাটুকু নিল। এই নীরবতাই ছিল তাদের হাজারো না বলা ভালোবাসার কথা। কয়েকদিন পরের কথা। আজ অনন্যার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। সকাল থেকেই তার প্রচন্ড টেনশন হচ্ছে। সে বারবার জায়নামাজে বসে দোয়া করছিল। রায়নের আজ হাসপাতালে খুব জরুরি কাজ, তবুও সে বারবার ফোন করে খবর নিচ্ছিল। কি হলো, রেজাল্ট দিয়েছে? না, এখনো দেয়নি। আমার খুব ভয় করছে, যদি খারাপ হয়। কিচ্ছু খারাপ হবে না, আর যদি হয়ও তাতে কি আসে যায়। তুমি আমার কাছে যা, তার কোনো কিছুই একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে মাপা যাবে না। টেনশন করো না। দুপুর 12টায় রেজাল্ট বের হলো। তানহা ল্যাপটপে অনন্যার রোল নাম্বারটা দিতেই স্ক্রিনে ভেসে উঠল কংগ্রাচুলেশন, জিপিএ 5। ভাবি ভাবি তুমি গোল্ডেন A+ পেয়েছো। পুরো বাড়িটা খুশির হুল্লোড়ে ফেটে পড়ল। মালিক আহমেদ মিষ্টি নিয়ে এলেন। অনন্যার বিশ্বাসই হচ্ছিল না, সে আনন্দে কেঁদে ফেলল। রায়নের যখন খবরটা পেল তখন সে একটা কনফারেন্সে ছিল। খবরটা শুনে সে সবকিছু ফেলে রেখে ছুটে বেরিয়ে এলো। বাড়ি ফিরে এসে দেখলো অনন্যা সবার সাথে হাসছে, কথা বলছে, কিন্তু তার চোখ দুটো যেন দরজার দিকে তাকিয়ে আছে। রায়নের দেখে অনন্যার হাসিটা আরো চড়া হলো। রায়নের সবার সামনে দ্রুত পায়ে হেঁটে অনন্যার কাছে গেল। আমি জানতাম তুমি পারবে। আই এম সো প্রাউড অফ ইউ অনন্যা।
রায়নের আর কোনো দিকে না তাকিয়ে সবার সামনে অনন্যা দুটো হাত ধরে তার কপালে একটা চুমু খেয়ে নিল। অনন্যার লজ্জায় আর আনন্দে লাল হয়ে গেল। আজ সন্ধ্যায় তৈরি থেকো, আমরা বাইরে যাব, শুধু তুমি আর আমি। তোমার এই সাফল্যের সেলিব্রেশন হবে। সন্ধ্যায় রায়নের অনন্যাকে নিয়ে গেল শহরের বাইরে নদীর ধারের একটা সুন্দর নিরিবিলি রেস্টুরেন্টে। চারিদিকে খোলা আকাশ, নদীর ঠান্ডা বাতাস আর মৃদু আলোর খেলা। অনন্যা মুগ্ধ হয়ে চারপাশ দেখছিল। জায়গাটা কি সুন্দর, ঠিক আমার গ্রামের মতো। তোমার ভালো লাগবে জেনেই এখানে এনেছি। তারা নদীর দিকে মুখ করে একটা টেবিলে বসলো। রায়নের আজ অনন্যার দিক থেকে চোখ সরাতে পারছিল না। হালকা সবুজ রঙের একটা জামা পরেছে সে, চুলগুলো খোলা, কোনো সাজ নেই, তবু কি যে মায়াবী লাগছে। অনন্যা, জি। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রানের গভীর কণ্ঠস্বর অনন্যার ভেতরটা কেঁপে উঠল। যেদিন আমি তোমাকে প্রথম বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার জীবনটা শেষ। আমি তোমাকে অবহেলা করেছি, তোমাকে এমন কথা বলেছি যা আমার বলা উচিত হয়নি। আমি একটা বোকা ছিলাম অনন্যা। আমি ভেবেছিলাম আধুনিকতা, শিক্ষা, স্ট্যাটাস এগুলোই সব কিছু, কিন্তু আমি ভুল ছিলাম। রায়নের অনন্যার হাতটা নিজের হাতে তুলে নিল। তুমি আমার জীবনে আসার পর আমি বুঝতে পেরেছি শান্তি কাকে বলে। তোমার সরলতা, তোমার পবিত্রতা, তোমার ওই মায়াবী চোখ দুটো সব কিছু আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তোমার গান, তোমার আঁকা ছবি, তোমার ওই মিষ্টি হাসি, এগুলোই এখন আমার বেঁচে থাকার অক্সিজেন। আমি তোমাকে ভালোবাসি অনন্যা, খুব ভালোবাসি। অনন্যা চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। যে কথাগুলো শোনার জন্য তার মনটা এতদিন ধরে আকুল ছিল, আজ সেই কথাগুলো সে শুনছে। আমিও আপনাকে খুব ভালোবাসি। আমার তো মনে হতো আমি আপনার যোগ্য না। চুপ, আর কোনোদিন এ কথা বলবে না। তুমি আমার যোগ্য নও, আমি হয়তো তোমার এই পবিত্র ভালোবাসার যোগ্য না। তুমি আমার কাঞ্চা সোনা, আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। রায়নের আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চেয়ার ছেড়ে উঠে অনন্যার পাশে এসে বসলো। দু হাতে তার মুখটা তুলে ধরে নদীর ঠান্ডা বাতাস আর আকাশের অগণিত তারাকে সাক্ষী রেখে সে অনন্যার ঠোঁটে তার ভালোবাসার সিল মোহর এঁকে দিল। এই চুম্বনে কোনো দ্বিধা ছিল না, ছিল না কোনো জড়তা, ছিল দুটো প্রেমিকের হৃদয়ের সবটুকু আবেগ আর বিশ্বাস। সেদিন রাতে বাড়ি ফিরে তারা যখন নিজেদের ঘরে এলো, তখন তাদের মাঝে আর কোনো অদৃশ্য দেয়াল ছিল না। রায়নের অনন্যাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর তার পাশে শুয়ে তাকে নিজের বুকের মাঝে টেনে নিল। আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? আপনি না ছাড়লে মৃত্যুও আমাকে আপনার কাছ থেকে নিতে পারবে না। রানের পরম ভালোবাসা অনন্যাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সোফাটা আজ রাতের জন্য বড় একা হয়ে গেল, কারণ দুটো পৃথিবী আজ মিলেমিশে এক হয়ে গেছে। পরের দিন সকালটা ছিল একরাশ নতুনত্বে ভরা। ঘুম ভাঙার পর অনন্যা নিজেকে আবিষ্কার করলো রায়নের বলিষ্ঠ বাহুবন্ধনে। মানুষটার বুকের উষ্ণতা, তার শান্ত নিঃশ্বাসের শব্দ, সবকিছু অনন্যাকে এক অদ্ভুত নিরাপত্তায় জড়িয়ে রেখেছিল। সে নড়াচড়া করতে গিয়েও পারল না। পাছে রায়নের ঘুম ভেঙে যায়। সে চুপচাপ শুয়ে মানুষটার ঘুমন্ত মুখটা দেখতে লাগলো। রাতে সেই আবেগময় মানুষটা এখন কি আশ্চর্য রকম শান্ত। অনন্যার খুব ইচ্ছে হলো রায়নের কপালে আলতো করে ছুঁয়ে দিতে। ঠিক তখনই রায়নের চোখ খুলল। অনন্যা ধরা পড়ে যাওয়ার ভয়ে একেবারে আড়ষ্ট হয়ে গেল, কিন্তু রায়নের চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল এক গভীর নরম দৃষ্টি। সে কিছু না বলে মুচকি হাসল, তারপর অনন্যাকে আর একটু কাছে টেনে নিয়ে তার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। সুপ্রভাত আমার কাঞ্চা সোনা। রায়নের ভরাট কণ্ঠের আদুরে সম্ভাষণে অনন্যার কান দুটো গরম হয়ে গেল। সে লজ্জায় রায়নের বুকে মুখ লুকালো। রায়নের হাসির শব্দে পুরো ঘরটা যেন জীবন্ত হয়ে উঠল। এই প্রথমবার তাদের সকালটা শুরু হলো কোনো জড়তা বা দূরত্ব দিয়ে নয়, বরং নিখাত ভালোবাসা দিয়ে। নাস্তার টেবিলে এই নতুন পরিবর্তনের হাওয়া সবার চোখেই পড়ল। রায়নের আর আগের মতো গম্ভীর হয়ে বসে থাকলো না। সে বারবার অনন্যার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। ভাইয়ার মাথায় কি কিছু পড়েছে? ভাবি কেমন প্যাম্পার করছে, যেন আজকেই নতুন বিয়ে হয়েছে। চুপ কর মেয়ে, নজর দিবি না। আমার ছেলেটা যে একটু স্বাভাবিক হয়েছে, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। রায়নের কোনো ভ্রুক্ষেপ নেই। সে অনন্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ তোমার কলেজে ভর্তির শেষ দিন, আমি নিজে তোমাকে নিয়ে যাব। কিন্তু আপনার হাসপাতাল? আমার বউয়ের ভবিষ্যতের চেয়ে হাসপাতাল বড় নয়।
আমি ছুরি নিয়েছি। অনন্যা অবাক হয়ে রায়ানের দিকে তাকালো। যে মানুষটা একদিন বলেছিল তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করতে, সেই মানুষটাই আজ তার ভবিষ্যতের জন্য নিজের কাজ ফেলে দিচ্ছে। ভালোবাসার কি অদ্ভুত ক্ষমতা! ঢাকার সবচেয়ে সেরা মহিলা কলেজে অনন্যাকে ভর্তি করে দিয়ে রায়ানে যখন ফিরছিল, তখন তার মুখে ছিল রাজ্য জয়ের হাসি। অনন্যার স্বপ্ন পূরণের প্রথম ধাপটা সে নিজের হাতে সম্পূর্ণ করতে পেরেছে। এই আনন্দই তার কাছে অমূল্য। আমার জন্য আপনার অনেক কষ্ট হলো। কষ্ট? তোমার মুখের এই হাসিটা দেখার জন্য আমি সারা জীবন কষ্ট করতে রাজি আছি। গাড়ির ভেতর রায়ানের অনন্যার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এখন থেকে তুমি কলেজে যাবে, নতুন বন্ধু হবে, নতুন একটা জগৎ পাবে। আমাকে ভুলে যাবে না তো? নিঃশ্বাস নিতে ভুলে গেলেও আপনাকে ভুলবো না। আপনি তো আমার নিঃশ্বাস। রায়ানের অনন্যার এই সহজ স্বীকারোক্তিতে একেবারে বাক্যহারা হয়ে গেল। এই মেয়েটা জানে না তার এই সরল কথাগুলো রায়ানের বুকের ভেতর কি ভীষণ তোলপাড় তোলে। সে গাড়িটা রাস্তার একপাশে থামালো। এভাবে তাকিয়ে থেকো না অনন্যা। কেন? কারণ তখন আমার নিজেকে সামলে রাখা খুব কঠিন হয়ে যায়। রায়ানে তার নিজেকে আটকাতে পারল না। সে ঝুঁকে পড়ে অনন্যার ঠোঁটে একটা গভীর চুমু খেল। বাইরের পৃথিবীর ব্যস্ততা, গাড়ির হর্ন, কোনো কিছুই তখন তাদের স্পর্শ করতে পারছিল না। তারা তখন নিজেদের তৈরি করা এক ভালোবাসার জগতে বন্দী। দেখতে দেখতে বর্ষা নেমে এলো। ঝুম বৃষ্টি দেখলে অনন্যার মনটা কেমন উদাস হয়ে যায়। তার গ্রামের কথা, হাওড়ের জলে বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, সব কিছু খুব মনে পড়ে। সেদিন রাতেও তেমনই এক বর্ষণ মুখর রাত। ঝড়ো হাওয়ায় জানালার পর্দা উঠছে, আর সাথে মেঘের গরু গম্ভীর গর্জন। কারেন্ট চলে যাওয়ায় পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেছে। আমার একটু ভয় করছে। রায়ানের মোমবাতির আলোয় অনন্যা ফ্যাকাশে মুখটা দেখতে পেল। সে অনন্যার পাশে বসলো এবং তাকে নিজের বাহু ডরে জড়িয়ে নিল। আমি আছি তো, ভয় কিসের? তারা দুজন ব্যালকনিতে এসে দাঁড়ালো। বৃষ্টির ছোট্ট ছাট এসে তাদের ভিজিয়ে দিচ্ছিল। অনন্যা মাথা রাখলো রায়ানের প্রশস্ত বুকে। রায়ানের হৃৎপিণ্ডের শব্দ তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীতের মতো মনে হচ্ছিল। বৃষ্টি দেখলে আমার খুব গান শুনতে ইচ্ছে করে। দাঁড়াও, আমি ফোন থেকে গান চালিয়ে দিচ্ছি। না, ফোনের গান না, আপনার গান। তুমি তো জানো আমি গান গাইতে পারি না, আমার গলায় সুর নেই। রায়ানের বুক থেকে মুখ লুকিয়ে মায়াবী চোখে বলে, আমার জন্য সুর না থাকলেও চলবে, আমি শুধু আপনার গলার আওয়াজটা শুনতে চাই। প্লিজ আমার জন্য একটা গান করুন না। অনন্যার এই আবদারে এমন এক সারল্য আর ভালোবাসা মাখানো ছিল যে রায়ানের পক্ষে না বলা অসম্ভব হয়ে গেল। সে এর আগে কখনো কারো জন্য গান গায়নি, কিন্তু আজ তার খুব গাইতে ইচ্ছা করলো। হে মায়াবতী মেয়েটার জন্য যে তার পাথর জীবনটাকে ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে, তার জন্য আজ সে গায়ক হয়ে যাবে। রায়ানের অনন্যাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বাইরের বৃষ্টির শব্দের সাথে গলা মিলিয়ে তার পুরুষালী কিন্তু আবেগময় কণ্ঠে গেয়ে উঠল সেই গান, যা যেন শুধু এই মুহূর্তটার জন্য লেখা হয়েছিল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পাবো না। রায়ানের কণ্ঠে কোনো পেশাদারী গায়কের কারুকার্য ছিল না, কিন্তু ছিল সবটুকু আবেগ আর ভালোবাসা। গানের প্রতিটি শব্দ যেন সে তার নিজের মনের কথা হিসেবে অনন্যাকে বলছিল। অনন্যার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। এই তো তার মনের মানুষ, তার কাঞ্চা সোনা, যে তাকে রূপসাগরে খুঁজে পেয়েছে। সে যে আমার আমার করি আমার হয়ে আর হইল না, আমি হৃদয়ে পেতে বসে আছি, তার তো দেখা মিলল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। গানটা শেষ করে রায়ান দেখলো অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে ব্যস্ত হয়ে অনন্যার মুখটা তুলে ধরলো। কি হয়েছে, কাঁদছো কেন? আমার গান ভালো লাগেনি? আপনি আমার কাঁচা সোনা, আমি আপনাকে পেয়ে গেছি। আমি আর আপনাকে হারাতে চাই না, কখনো না। অনন্যার কথায় রায়ানের ভেতরটা ভালোবাসায় তীব্র স্রোতে ভেসে গেল। সে আর কোনো কথা বলল না। অনন্যার ভেজা মুখে তার চোখের জলে মিশে থাকা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সেই চুম্বনে ছিল অধিকার, ছিল সবটুকু মমতা আর অনন্তকালের জন্য পাশে থাকার প্রতিশ্রুতি। মোমবাতির আলোটা হাওয়ায় নিভে গেল, কিন্তু তাদের দুজনের জীবনে তখন ভালোবাসা যে আলো জ্বলছিল, তার কাছে বাইরের অন্ধকার ছিল একেবারেই তুচ্ছ। রায়ানের অনন্যাকে কোলে তুলে নিয়ে তাদের ঘরে ফিরে এলো। বাইরের ঝড় তখন হয়তো থেমে গেছে, কিন্তু তাদের দুজনের হৃদয়ে তখন ভালোবাসা যে ঝড় উঠেছিল, তার উন্মাদনা ছিল আরো তীব্র, আরো গভীর।
অনন্যার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি শুধু আমার কাঞ্চা সোনা নও অনন্যা, তুমি আমার রূপসাগর, যে সাগরে আমি সারা জীবন ডুবে থাকতে চাই। অনন্যা কোনো উত্তর দিল না, শুধু রায়নের গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নীরবতায় বলে দিচ্ছিল এই সাগরে সেও তার নাবিককে নিয়ে আজীবন ভেসে থাকতে প্রস্তুত। ভালোবাসার প্রথম বর্ষায় ভিজতে ভিজতে দিনগুলো কিভাবে যে স্বপ্নের মতো কেটে যাচ্ছিল অনন্যা তার টেরই পায়নি। রায়নের জগৎটা এখন তাকে কেন্দ্র করেই ঘুরত। হাসপাতালের শত ব্যস্ততার মাঝে তার মন পড়ে থাকতো অনন্যার কাছে। মেয়েটা কলেজে গেল কিনা, ক্লাস ঠিক মতো করলো কিনা, কোনো অসুবিধা হলো কিনা, এইসব ছোট ছোট চিন্তা রায়ের কঠিন সার্জন সত্তার ভেতরে এক নতুন যত্নশীল সত্তার জন্ম দিয়েছিল। আর অনন্যা, সে তো রায়নের ভালোবাসার আলোয় নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিল। তার কলেজের জগৎ, নতুন বইয়ের গন্ধ, বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা সবকিছুই তার ভালো লাগতো। কিন্তু দিনের শেষে রায়নের বুকে মাথা রাখা শান্তির কাছে বাকি সব কিছুই ছিল ম্লান। প্রতিদিন সকালে রায়নে নিজেই অনন্যাকে কলেজে পৌঁছে দিত। গাড়িতে যাওয়ার সময়টুকু হয়ে উঠেছিল তাদের একান্ত নিজস্ব সময়। মন দিয়ে ক্লাস করবে, আর কোনো ছেলে বন্ধু যদি বেশি গায়ে পড়া ভাব দেখায় সাথে সাথে আমাকে জানাবে। আচ্ছা, আর যদি কোনো মেয়ে বন্ধু বেশি গায়ে পড়া ভাব দেখায় তাহলে কি আমি আপনাকে জানাবো? অবশ্যই। তোমার আশেপাশে কারো ছায়াও আমি সহ্য করব না। তুমি শুধু আমার, বুঝেছো পিচ্চি বউ? বুঝেছি, আমার হিংসুটে ডাক্তার। রায়নের অনন্যার নাকে আলতো করে টোকা দিয়ে দিত। কলেজের গেটের সামনে গাড়ি থামিয়ে সে ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ না অনন্যা বন্ধুদের সাথে ভেতরে মিলে যায়। রায়নের এই ছেলে মানুষের অধিকার দেখানোর অনন্যার খুব ভালো লাগতো। সে জানতো এই অধিকার বোধের পেছনে লুকিয়ে আছে গভীর ভালোবাসা আর হারানোর ভয়। কলেজে অনন্যার খুব তাড়াতাড়ি সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল। তার সরল মিষ্টি স্বভাবের জন্য সবাই তাকে পছন্দ করত। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র আহাদ, যে কিনা প্রথম দিকে বেশ গম্ভীর থাকতো, সে অনন্যার নোট গাছ গোছানোর ধারণ আর পড়ার প্রতি একাগ্রতা দেখে তার সাথে কথা বলতে শুরু করলো। ধীরে ধীরে তাদের মধ্যে একটা সুন্দর নির্মল বন্ধুত্ব গড়ে উঠল। অনন্যা, কালকের লেকচারটা আমার ঠিকমতো তোলা হয়নি, তোমার খাতাটা কি একটু দেবে? হ্যাঁ, নিশ্চয়ই, নিন। ধন্যবাদ। আচ্ছা চলো না, ক্লাসের পর ক্যাফে থেকে এক কাপ কফি খাই। আজকের টপিকটা নিয়ে একটু আলোচনাও করা যাবে। না ভাইয়া, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, উনি অপেক্ষা করেন। ও আচ্ছা, কোনো সমস্যা নেই। আহাদের সাথে তার এই সহজ সাধারণ বন্ধুত্বটুকুর কথা সে রায়নের কাছে বলতো। রায়নেরও এতে কোনো আপত্তি ছিল না। তার স্ত্রীর উপর তার বিশ্বাস ছিল অটুট। সে জানতো তার কাঞ্চন সোনাটা বড়ই খাঁটি। কিন্তু সুখের আকাশে যে দুর্যোগের মেঘ জমেছিল তার খবর রায়নের বা অনন্যা কেউই রাখেনি। ডাক্তার সানজানা রায়নের এই পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিল না। রায়নের চোখে মুখে যে প্রশান্তি, যে ভালোবাসা সে এখন দেখে, তা তার বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বালিয়ে দিচ্ছিল। সে ঠিক হলো এই গ্রাম্য মেয়েটাকে সে রায়নের জীবন থেকে সরাবেই। আর এর জন্য সে বেছে নিল সবচেয়ে নোংরা পথটা। সেদিন অনন্যা আর আহাদ ক্লাস শেষে লাইব্রেরিতে থেকে বের হচ্ছিল। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। সর্বনাশ, ছাতাও তো আনিনি, এখন কিভাবে ফিরবে? আমি একটু দাঁড়াই, উনি এসে পড়বেন খুব তাড়াতাড়ি। আরে, এই বৃষ্টির মধ্যে তোমার স্বামী এত দূর আসবেন? তার চেয়ে চলো সামনের ওই ক্যাফেটাতে গিয়ে বসি, বৃষ্টি থামলে চলে যেও। অনন্যা প্রথমে একটু ইতস্তত করলেও আহাদের কথায় যুক্তি খুঁজে পেল। তারা দুজনে দৌড়ে গিয়ে সামনের একটা ক্যাফেতে ঢুকলো। ঠিক সেই মুহূর্তে একটা কালো গাড়ি এসে ক্যাফের উল্টো দিকে থামলো। গাড়ির ভেতর থেকে সানজানার হিংস্র চোখ দুটো শিকার খুঁজে ফিরছিল। অনন্যাকে একটি ছেলের সাথে ক্যাফেতে ঢুকতে দেখে তার ঠোঁটের কোণে ফুটে উঠলো এক ক্রূর হাসি। সে ফোনটা বের করে ক্যামেরা অন করলো। ক্যাফের ভেতরে আহাদ আর অনন্যা একটা টেবিলে বসেছিল। আপনার সাথে আমার একদম পরিচয়ই হলো না। আপনি তো ক্লাসে খুব চুপচাপ থাকেন। আমি একটু কম কথা বলি, তবে তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে দেখছি কথা বলতে ভালোই লাগে। তোমার গ্রামের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, মনে হয় যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছি। তারা দুজন তাদের পড়াশোনা, গ্রাম, শহর এইসব নিয়ে সাধারণ গল্প করছিল। এক পর্যায়ে আহাদ তার ব্যাগ থেকে একটা কবিতার বই বের করলো। এটা তোমার জন্য, তুমি সেদিন বলেছিলে না তোমার কবিতা পড়তে ভালো লাগে? আমার জন্য? কিন্তু কেন? এমনি, বন্ধুকে উপহার দিতেই পারে, তাই না? অনন্যা খুশি হয়ে বইটা হাতে নিতেই আহাদের সাথে তার হাতটা একটু ছুঁয়ে গেল।
ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে সানজানার ফোনের ক্যামেরা কয়েকবার ক্লিক করে উঠল। ছবিগুলো এমন অ্যাঙ্গেল থেকে তোলা হলো যাতে মনে হচ্ছে তারা দুজনে খুব অন্তরঙ্গভাবে বসে আছে, হাতে হাত রেখে হাসছে। সানজানার মিশন সফল। হাসপাতালে ফিরে রায়ানের চেম্বারে গিয়ে সানজানার অভিনয় শুরু করলো। কিরে রায়ানের, আজকেও দেখি তোর মুখটা চাঁদের মতো উজ্জ্বল। ভাবি নিশ্চয়ই খুব ভালোবাসায় রেখেছে। সানজানা, তোমার যদি কাজ না থাকে তাহলে নিজের চেম্বারে যেতে পারো, আমার অনেক কাজ আছে। আরে রাগ করছিস কেন? আমি তো তোর ভালোই চাই। ভাবিকে কলেজে ভর্তি করি, খুব ভালো করেছিস। মেয়েটা একেবারে শহুরে হয়ে যাচ্ছে। এর মধ্যে কত স্মার্ট ছেলেপেলেদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। সেদিন দেখলাম কি সুন্দর একটা ছেলের সাথে ক্যাফেতে বসে হাসাহাসি করছে, দেখে কি যে ভালো লাগলো। যাক, মেয়েটা শেষ পর্যন্ত তোর স্ট্যাটাসের সাথে মানিয়ে নিতে শিখেছে। রানের কলমটা থেমে গেল, তার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। অনন্যা ক্যাফেতে একটা ছেলের সাথে? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আরে আমি তো ভাবলাম তুই জানিস, ভাবি তোকে বলেনি। ইস, আমারই হয়তো বলা উচিত হয়নি। বাদ দে, হয়তো তোকে সারপ্রাইজ দেবে বলে বলেনি। সানজানা চলে গেল, কিন্তু রায়ানের মনের ভেতর সন্দেহের একটা বিষাক্ত বীজ পুঁতে দিয়ে গেল। যে রায়ানের তার স্ত্রীর উপর অগাধ বিশ্বাস ছিল, সেই বিশ্বাসে প্রথমবার ফাটল ধরল। অনন্যা তাকে বলেনি কেন? সে কি কিছু লুকাচ্ছে? রাতে রায়ানের যখন বাড়ি ফিরল তখন তার মুখটা ছিল মেঘাচ্ছন্ন। অনন্যা ছুটে এলো তার কাছে। আপনার ফিরতে এত দেরি হলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। রায়ানের অনন্যার মুখের দিকে তাকালো। এই তো সেই সরল নিষ্পাপ মুখ। এই মুখটা কি মিথ্যে বলতে পারে? তার মনটা নরম হয়ে গেল। সে হয়তো ভুল ভাবছে। আজ কলেজে কি কি ঘটলো? আর বলবেন না, আজ ঝুম বৃষ্টি। আমি তো প্রায় ভিজেই গেছিলাম। আহাদ ভাইয়ের সাথে দৌড়ে একটা ক্যাফেতে গিয়ে বসলাম। উনি আমাকে একটা কবিতার বইও উপহার দিয়েছেন। খুব ভালো মানুষ জানেন। অনন্যার সরল স্বীকারোক্তি শুনে রায়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর যেন নেমে গেল। যাক, মেয়েটা তো কিছুই লুকায়নি। সে হয়তো সানজানাই অতিরঞ্জিত করে বলেছে। রায়ানের মনটা শান্ত হয়ে গেল। সে হাসি মুখে অনন্যার সাথে রাতের খাবার খেতে বসলো। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ টোন বেজে উঠল। সে ফোনটা হাতে নিতেই দেখলো সানজানার মেসেজ, সাথে কয়েকটা ছবি। ছবিগুলো অনন্যা আর আহাদ ক্যাফেতে বসে আছে। একটা ছবিতে আহাদ অনন্যার দিকে তাকিয়ে হাসছে, আর অনন্যা লাজুক মুখে বইটা নিচ্ছে। তাদের দুজনের হাত একসাথে। আর একটা ছবিতে মনে হচ্ছে আহাদ অনন্যার খুব কাছে ঝুঁকে কথা বলছে। ছবিগুলোর নিচে লেখা, সরি দোস্ত, তোকে বিরক্ত করতে চাইনি, কিন্তু ওরা এত মিষ্টি করে গল্প করছিল যে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। ভাবি কিন্তু তোর চেয়ে এই ছেলেটার সাথেই বেশি খুশি মনে হচ্ছে। রায়ানের হাতটা কেঁপে উঠল আর মাথাটা ভো ভো করে দিতে লাগলো। তাহলে অনন্যা তাকে সবটা বলেনি? সে শুধু ক্যাফেতে যাওয়ার কথা বলেছে, কিন্তু এই অন্তরঙ্গতার কথা বলেনি? এই হাসাহাসি, হাতে হাত রাখার কথা বলেনি? সানজানার কথা বলা কথাগুলো, ছবিগুলো সবকিছু মিলে রায়ানের মনের ভিতরে এক ভয়ঙ্কর ঝড় তুলে দিল। তার এতদিনের বিশ্বাস, এতদিনের ভালোবাসা সবকিছু যেন এক মুহূর্তে মিথ্যে মনে হলো। তার মনে হলো 16 বছরের একটা বাচ্চা মেয়ের মন পরিবর্তন হতে কতক্ষণই বা লাগে। সে হয়তো তার বয়সী কারো সঙ্গ পেয়ে তাকে ভুলে যেতে শুরু করেছে। সে ফোনটা রেখে অনন্যার দিকে তাকালো। তার দৃষ্টি ছিল বরফ শীতল। ক্যাফেতে তোমরা আর কি কি করছিলে অনন্যা? রায়ানের হঠাৎ বদলে যাওয়া কণ্ঠস্বর অনন্যা চমকে গেল। কি কি করেছিলাম মানে? পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। তাই? শুধু পড়াশোনা নাকি হাতে হাত রেখে প্রেমের কবিতা নিয়েও আলোচনা হচ্ছিল? রায়ানের শ্লেষ মাখানো কথায় অনন্যার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আপনি আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অনন্যা। ভেবেছিলাম তুমি আলাদা, তুমি সরল, তুমি পবিত্র। কিন্তু তুমিও শেষ পর্যন্ত শহুরে হাওয়ায় উড়তে শিখলে। আমার বয়সী একজন ডাক্তারকে তোমার ভালো লাগবে কেন? তোমার তো এখন তোমার বয়সী স্মার্ট ছেলেদেরই ভালো লাগবে। বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন তেমন কিছু না। আহাদ ভাইয়া শুধু আমার বন্ধু। বন্ধু? এই বন্ধুত্বের মানে আমার আর বুঝতে বাকি নেই। তোমাকে স্বাধীনতা দিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভুলেই গিয়েছিলাম কাঞ্চা সোনার মতো দেখতে হলেও তুমি আসলে কাচের মতোই ভঙ্গুর। অল্প আঘাতেই ভেঙে যাও, অল্প প্রলোভনেই গলে যাও।
রায়ানের প্রতিটা কথা ধারালো কাচের টুকরার মতো অনন্যার বুকে বিঁধছিল। যে মানুষটা কালও তাকে কাঁচের সোনা বলে বুকে টেনে নিয়েছিল, আজ সেই মানুষটাই তাকে কাঁচের সাথে তুলনা করছে। অনন্যা সহ্য করতে পারল না, সে ফুপিয়ে কেঁদে উঠল। আমি এমন কিছুই করিনি। একটা কথাও বলবে না? আজ থেকে তুমি আর কলেজে যাবে না। তোমার জগৎ এই বাড়ির 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর হ্যাঁ, আমাদের শোবার ব্যবস্থাও আজ থেকে আগের মতোই আলাদা। আমার পাশে থাকার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। রায়ানের সোফা থেকে তার বালিশ আর চাদরটা নিয়ে রাগে কটকট করতে করতে ব্যালকনিতে চলে গেল। অনন্যা ডাইনিং টেবিলে চেয়ারে বসেই পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। তার কান্নার শব্দটাও যেন গলায় আটকে গেছে। তাদের ভালোবাসার ছোট্ট সুন্দর নেটটাতে আছে যে ঝড় উঠল, সে ঝড়ের সবকিছু এক মুহূর্তে তছনছ করে ফেলল। ঝড়ের পরের সকালটা হয় আশ্চর্য রকম শান্ত, কিন্তু সবকিছু থাকে লন্ড ভণ্ড ছন্ন ছাড়া। রায়ানের বাড়িতেও ঠিক তাই হলো। কোনো চিৎকার নেই, কোনো ঝগড়া নেই, আছে শুধু হাড় কাঁপানো এক নীরবতা, যে নীরবতা হাজারো চিৎকারের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। অনন্যা সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে শুধু নিঃশব্দে চোখের জল ফেলেছে। রায়ানের ছুরিতে এক একটা শব্দ কাছের মতো ভঙ্গুর। যোগ্যতা হারিয়েছে, তার বুকের ভেতরটা ভেঙে চুরমার করে দিচ্ছিল। ভোরের আলো ফোটার সাথে সাথে সে উঠে পড়ল। তার মায়াবী মুখটা কান্নায় ফুলে গেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, কিন্তু সেই মুখে কোনো অভিযোগের লেশ মাত্র নেই। আছে শুধু একরাশ গভীর কষ্ট আর শূন্যতা। রায়ানেরও সারা রাত কেটেছে ব্যালকনির ঠান্ডা মেঝেতে বসে। রাতটা কমে যাওয়ার পর থেকে তার ভেতরে শুরু হয়েছে এক তীব্র দহন। ছবিগুলো, সঞ্জনার কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি বড্ড বেশি রূঢ় আচরণ করে ফেলল? কিন্তু তার পুরুষালী অহং আর আহত বিশ্বাস তাকে কিছুতেই নরম হতে দিচ্ছিল না। সে যখন ঘরে ঢুকলো, অনন্যা তখন ওয়াশরুমে। রায়ানের একবারও তার দিকে তাকালো না। নিঃশব্দে তৈরি হয়ে নিল হাসপাতালের জন্য। নাস্তার টেবিলে সেই নীরবতা যেন আরো প্রকট হয়ে উঠল। অনন্যা টেবিলে এসে বসলো ঠিকই, কিন্তু প্লেটে কিছুই নিল না। মাথা নিচু করে বসে রইল। তানহা আর মালিহা আহমেদ একে অপরের দিয়ে চাওয়াচাই করতে লাগলেন। কি ব্যাপার ভাবি, তুমি কিছু খাচ্ছ না যে? শরীর খারাপ? খিদে নেই আপু। নাটক করার কোনো দরকার নেই। যা খেতে দেওয়া হয়েছে চুপচাপ খেয়ে নাও। রায়ানের শীতল কণ্ঠস্বরে তানহার মালিহা আহমেদ দুজনেই চমকে উঠলেন। অনন্যার কাঁধ দুটো সামান্য কেঁপে উঠল। সে আর কোনো কথা না বলে প্লেটটা সামনে টেনে নিল, কিন্তু এক লোকমা মুখে তুলতে পারল না। রায়ানের দ্রুত নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। রায়ানের শোন, কি হয়েছে তোদের? মেয়েটা এমন চুপ করে আছে কেন? কিচ্ছু হয়নি মা, ওকে জিজ্ঞেস করো, ওই ভালো বলতে পারবে তার নতুন জগৎ নিয়ে। একটা বিষাক্ত তীর ছুরি দিয়ে রায়ানের বেরিয়ে গেল। অনন্যার চোখ ফেটে জল আসছিল, কিন্তু সে শক্ত করে ঠোঁট কামড়ে নিজেকে সামনে নিল। সে আর কারো সামনে কাঁদবে না। যে মানুষটা তার চোখের জলের দাম বোঝে না, তার জন্য চোখের জল ফেলে কি লাভ? সেই দিনের পর থেকে বাড়িটা যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। অনন্যা একেবারে চুপ হয়ে গেল। সে আর কলেজে যায় না। তারা অনেক চেষ্টা করেও তাকে রাজি করাতে পারেনি। আর সেই নতুন স্কেচ বুকটা, রায়ানের সেই রঙের বাক্সটা, সব কিছু টেবিলের এক কোণে ধুলো মাখা অবস্থায় পড়ে থাকে। সে আর ছবি আঁকে না। গুনগুন করে গান গাওয়া তো দূরের কথা, সারাদিনে তার গলা দিয়ে দুটো কথাও বের হয় না। সে সারাদিন ঘরের মধ্যেই থাকে, হয় শুয়ে থাকে, নয়তো জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার শরীরে সেই কাঞ্চা সোনার মতো উজ্জ্বল আভাটা দিন দিন নিভে যেতে লাগলো। সে এমনভাবে নিজের চারপাশে একটা দেয়াল তুলে নিল যে মমতাময় শাশুড়ি বা আদরের ননদ কেউ সে দেয়াল ভাঙতে পারল না। রায়ানের অবস্থা ছিল আরও যন্ত্রণাদায়ক। সে বাইরে একটা কঠিন খোলস পড়ে থাকলেও ভেতরে ভেতরে প্রতি মুহূর্তে পড়ছিল। বাড়ি ফিরে অনন্য সেই ফ্যাকাশে প্রাণহীন মুখটা দেখা তার কাছে ছিল সবচেয়ে বড় শাস্তি। সে দেখতো মেয়েটা ঠিকমতো খাচ্ছে কিনা, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার মায়াবী চোখ দুটো নিচে পড়েছে কালি। এই পরিবর্তনগুলো রায়ানের বুকে হাতুড়ির মতো আঘাত করত। তার প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু তার আহত অহং তাকে ক্ষমা চাইতে বাধা দিত। সে রাতে ব্যালকনিতে সে ছটফট করত। ঘরের ভেতর থেকে ভেসে আসা অনন্যার চাপা কান্নার শব্দ তার ঘুম কেড়ে নিত। সে বুঝতে সে শুধু অনন্যাকে কষ্ট দিচ্ছে না, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। হাসপাতালে তার কাজেও এর প্রভাব পড়ল। সে আগের চেয়ে অনেক বেশি খিটখিটে হয়ে গেল। জুনিয়রদের সামান্য ভুলেও চিৎকার করে উঠত। কি হয়েছে তোর? তোকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? ভাবির সাথে ঝগড়া করছিস? তুই তোর কাজ করতো, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে না।
রায়ানের এখন সানজানার সাথে কথা বলতে ইচ্ছা করতো না, কারণ সানজানাকে দেখলেই তার মনে হতো এই মেয়েটার জন্যই তার জীবনে ঝড়। কিন্তু তবুও সন্দেহের কাঁটাটা সে মন থেকে উপড়ে ফেলতে পারছিল না। বাড়ির এই দম বন্ধ করা পরিস্থিতি তানহার আর সহ্য হচ্ছিল না। তার হাসি খুশি ভাবিতে এভাবে একটা জীবন্ত লাশ হয়ে যাবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে রায়ানের সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রায়ানে তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। অবশেষে তানহা ঠিক করলো সে নিজেই সত্যিটা খুঁজে বের করবে। পরের দিন সে অনন্যাকে না জানিয়ে তার কলেজে গেল। ক্লাসের বাইরে দাঁড়িয়ে সে অনন্যার বান্ধবীদের সাথে কথা বলল। আচ্ছা, তোমাদের ক্লাসে আহাদ নামের কোনো ছেলে আছে? হ্যাঁ আপু, আহাদ ভাইয়া তো ক্লাসের ফার্স্ট বয়, খুব ভালো আর শান্ত স্বভাবের। অনন্যার সাথে ওর কেমন সম্পর্ক? আরে অনন্যা তো আহাদ ভাইয়া ছাড়া কারোর সাথেই তেমন কথা বলে না। মানে ভাইয়া ওকে পড়াশোনায় খুব সাহায্য করে, ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব। এর বাইরে তো আমরা কিচ্ছুই দেখিনি। তানহার মনটা খচখচ করতে লাগলো। সে লাইব্রেরিতে গিয়ে আহাদকে খুঁজে বের করলো। আমি রায়ানের বোন তানহা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। অনন্যা ভালো আছে তো? ও কয়েকদিন ধরে কলেজে আসছে না, আমরা সবাই খুব চিন্তা করছিলাম। ও ভালো নেই, আর তার কারণটা হয়তো আপনার সাথে জড়িত। আহাদ একেবারে আকাশ থেকে পড়ল। তানহা তাকে সবটা খুলে বলল, ক্যাফের ঘটনা, ছবি এবং রায়ানের সন্দেহের কথা। সব শুনে আহাদ হতবাক হয়ে গেল। ছি ছি, মানুষ এত নিচে নামতে পারে? বিশ্বাস করুন, অনন্যা আমার ছোট বোনের মতো। সেদিন বৃষ্টি নামায় আমি ওকে জোর করে ক্যাফেতে নিয়ে গেছিলাম আর বইটা উপহার দিয়েছিলাম, কারণ ও কবিতা ভালোবাসে। এর বাইরে আমাদের মধ্যে কিছুই নেই। আপনাদের বাড়িতে এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে, আর তার কারণ যদি আমি হই, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছুই হতে পারে না। আহাদের সৎ এবং চিন্তিত মুখটা দেখে তানহার আর বুঝতে বাকি রইল না যে অনন্যা নির্দোষ। আর এই সবকিছুর পেছনে যে ডাক্তার সানজানার নোংরা চক্রান্ত আছে, সেটাও সে ধরে ফেলল। সেদিন রাতে তানহা যখন বাড়ি ফিরল, তার চোখে মুখে ছিল ঝড়ের সংকেত। সে সরাসরি রায়ানের ঘরে ঢুকলো। রায়ানের তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ভাইয়া, তোমার সাথে আমার কথা আছে। আমার এখন কথা বলার মেজাজ নেই। কিন্তু আমার আছে, এবং তোমাকে শুনতেই হবে। তানহার দৃঢ় কণ্ঠস্বরে রায়ানের ঘুরে তাকালো। তুমি কোন অধিকারে ভাবির জীবনটা এভাবে নষ্ট করছো? কোন প্রমাণের ভিত্তিতে তুমি ওকে এমন শাস্তি দিচ্ছ? কয়েকটা ছবির উপর ভিত্তি করে? তুই এসবের কিছুই জানিস না তানহা। আমি সব জানি। আমি আজ কলেজে গিয়েছিলাম, আহাদ ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। আহাদের নাম শুনে রায়ানের কান খাড়া হয়ে গেল। ছেলেটা তোমার ভাবিকে ছোট বোনের মতো সম্মান করে। সেদিন বৃষ্টিতে আটকে পড়েছিল বলে ওরা ক্যাফেতে গিয়েছিল, আর বইটা ছিল শুধু একটা বন্ধুত্বের উপহার। এর মধ্যে কোনো নোংরামি ছিল না। নোংরামিটা ছিল তোমার মাথায়, আর যে তোমাকে ছবিগুলো পাঠিয়েছে তার চোখে। তুই একটা বাইরের ছেলের কথা বিশ্বাস করছিস আর আমাকে অবিশ্বাস করছিস? হ্যাঁ করছি, কারণ ওই ছেলেটার চোখে আমি সম্মান দেখেছি, সততা দেখেছি। আর তোমার চোখে আমি এখন শুধু সন্দেহ আর অহংকার দেখতে পাচ্ছি। তুমি একবারও ভাবিকে বিশ্বাস করার চেষ্টা করেছো? একবারও তার দিকটা শোনার চেষ্টা করেছো? করনি, কারণ তুমি তো ধরেই নিয়েছো ও গ্রামের মেয়ে, ও সরল, তাই ওকে ধোকা দেওয়া খুব সহজ। ছি ভাইয়া, আমি তোমাকে নিয়ে গর্ব করতাম, কিন্তু আজ তোমার জন্য আমার লজ্জা করছে। তানহা আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে কাঁদতে কাঁদতে সে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু তার বলা কথাগুলো রায়ানের বুকের ভেতরে পারমাণবিক বোমার মতো ফাটলো। আহাদের চোখে সম্মান, সততা, তাহলে কি সে সত্যি ভুল করেছে? সানজানা তাহলে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ছবিগুলো পাঠিয়েছে? রায়ানের মাথাটা ঘুরতে লাগলো। সে টলতে টলতে ঘরের ভেতর এলো। তার চোখগুলো টেবিলের কোণে পড়ে থাকা সেই স্কেচ বুকটার দিকে। সে কাঁপা কাঁপা হাতে স্কেচ বুকটা তুলে নিল। প্রথম পাতা খুলতে দেখলো তার একটা পোর্ট্রেট, হাসপাতালে যাওয়ার সময় ক্যান্ডিড মুহূর্তে আঁকা। ছবির নিচে ছোট করে লেখা আমার পৃথিবী। রায়ানের পাতা উল্টাতে লাগলো। প্রত্যেকটা পাতায় অনন্যার আঁকা ছবি, তাদের বাড়ির বাগান, ব্যালকনিতে রাখা তার কফির মগ, তার পড়ার টেবিল, এমনকি ব্যালকনিতে ঘুমিয়ে থাকা তার অবয়ব। আর শেষ পাতায় আঁকা একটা ছবি দেখে রায়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ছবিটাতে রায়ানের অনন্যার হাত ধরে আছে, আর তাদের দুজনের সামনে দুটো ছোট ছোট ফুটফুটে বাচ্চার অবয়ব। ছবির নিচে লেখা আমাদের স্বপ্ন। রায়ানের হাত থেকে স্কেচ বুকটা পড়ে গেল। তার পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। এই সে কি করেছে? যে মেয়েটা তাকে নিয়ে এত সুন্দর স্বপ্ন দেখে, তাকে সে কি ভীষণ অপমান করেছে। তার বলা প্রত্যেকটা নোংরা কথা কাচের মতো ভঙ্গুর। যোগ্যতা হারিয়েছে, তার নিজের কানে বাজতে লাগলো।
সে ছুটে গিয়ে তাদের শোবার ঘরে দরজায় দাঁড়ালো। অনন্যা তখন বিছানায় শুয়েছিল। ঘুমের মধ্যেও তার শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছিল। মেয়েটা 1 সপ্তাহ শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। তার সেই কাঁচা সোনার মতো গায়ের রং ফ্যাকাশে লাল। রায়ানের মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে দিচ্ছে। সে যাকে কাঁচা সোনা বলে বুকে টেনে নিয়েছিল, সেই সোনাটাকে সে নিজের হাতে বিষ ঢেলে দিয়ে হত্যা করতে বসেছে। সে ফিসফিস করে প্রায় আর্তনাদ করে উঠল। অনন্যা, আমি আমি এ কি করলাম? এদিকে রায়ানের পায়ের নিচে মাটি সরে গেল। অনন্যার আকাশের স্বপ্নের ছবি, তাদের দুজনে হাত আর অনাগত সন্তানদের অবয়ব তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। এই পবিত্র স্বপ্নটাকে সে নিজের সন্দেহের বিষ দিয়ে প্রায় হত্যা করে ফেলেছে। নিজের উপর তীব্র এক ঘৃণা আর অসহায়ত্ব তাকে গ্রাস করলো। সে টলতে টলতে শোবার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। অনন্যা বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। ঘুমের মধ্যেও মেয়েটার শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে। গত কয়েকদিনের মানসিক অত্যাচারে তার কাঁচা সোনার মতো শরীরটা মলিন হয়ে গেছে। চোখের নিচে জমেছে গাঢ় কালি। এই দৃশ্যটা রায়ানের হৃৎপিণ্ডটাকে যেন ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছিল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। দ্রুত পায়ে ঘরে ঢুকে অনন্যার পাশে বিছানা বসলো। তারপর খুব সাবধানে, খুব আলতো করে অনন্যার মাথায় হাত রাখলো। তার স্পর্শে অনন্যার ঘুম ভেঙে গেল। রায়ানেরকে এত কাছে দেখে সে ভয়ে আতকে গুটিয়ে গেল। তার মনে হলো রায়ানের হয়তো তাকে আরো অপমান করার জন্য এসেছে। আমি কাল সকালেই চলে যাব, আপনাকে আর বিরক্ত করব না। অনন্যার এই কথায় রায়ানের বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না। তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। সে শুধু দুদিকে মাথা নাড়ল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। রায়ানের মতো একজন কঠিন আত্মবিশ্বাসী মানুষের এমন অসহায় কান্না দেখে অনন্যা স্তব্ধ হয়ে গেল। যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না অনন্যা, আমি মরে যাব। রায়ানেরা নিজের অহংকার, নিজের অস্তিত্ব, ব্যক্তিত্ব ধরে রাখতে পারল না। সে বিছানা থেকে নেমে অনন্যার পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। তারপর অনন্যার হাত দুটো নিজের অঞ্জলিতে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমি একটা পশু অনন্যা, আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি তোমার ভালোবাসা, তোমার পবিত্রতাকে সন্দেহ করেছি। আমাকে আমাকে তুমি শাস্তি দাও, আমাকে দুটো চর মারো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না। তোমার এই নীরবতা আমাকে মেরে ফেলছে। অনন্যা পাথরের মতো বসে রইল। তার কোনো অনুভূতি কাজ করছিল না। যে কষ্টটা সে পেয়েছে তা কি এত সহজে মুছে ফেলা যায়? সে রায়ানের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর বিছানা থেকে নেমে আলমারির দিকে এগিয়ে গেল। সে তার অল্প কিছু কাপড় চোপড় একটা ব্যাগে ভরতে শুরু করলো। এই দৃশ্যটা দেখে রায়ানের পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেল। সে ছুটে গিয়ে অনন্যার সামনে হাঁটু গেড়ে বসলো। তার পথ আগলে ধরল। আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না। তুমি যদি যেতে চাও তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। পথ ছাড়ুন। যে বিশ্বাস একবার ভেঙে যায় তার জোড়া লাগে না। আপনি আমাকে কাচের সাথে তুলনা করেছিলেন, তাই না? ভাঙা কাচ তো শুধু কষ্টই দেয়। তুমি কাঁচা নও অনন্যা, তুমি কাঞ্চা সোনা, খাঁটি সোনা। আগুনে পুড়লে যার খাঁটিত্ব আরও বেড়ে যায়। আমি তোমায় চিনতে ভুল করেছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে শুধু একটা সুযোগ দাও অনন্যা, শুধু শেষ একটা সুযোগ। আমি আমার সবটুকু দিয়ে তোমার এই ভাঙা বিশ্বাসটা আবার জোড়া লাগাবো, কথা দিচ্ছি। অনন্যা কোনো উত্তর দিল না। সে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। তার ভেতরের সব রং যেন কেউ মুছে নিয়েছে। রায়ানের বুঝতে পারছিল সাধারণ কথায় আর কাজ হবে না। এই ভাঙা মনটাকে জোড়া লাগাতে হলে ভালোবাসার সবচেয়ে গভীর সুরটাকেও ছুঁতে হবে। সে উঠে দাঁড়ালো। তারপর অনন্যার পেছনে গিয়ে দাঁড়ালো। অনন্যা তখন জানালার গ্রিল ধরে বাইরের শূন্যতার দিকে তাকিয়ে। রায়ানের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আর দেরি করলো না। তার ভরাট পুরুষালী কণ্ঠে যে আবেগ আর আকুতি মিশেছিল তা যেন ঘরের প্রতিটি দেয়ালকে কাঁপিয়ে দিচ্ছিল। সে গিয়ে উঠল। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। গানের প্রথম লাইনটা শুনে অনন্যার শরীরটা কেঁপে উঠল। এই তো সেই কণ্ঠ যা তার সব অভিমান ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু আজকের এই সুরে যে যন্ত্রণার আকুতি আছে তা তার কঠিন হয়ে যাওয়া মনটাকে গলিয়ে দিচ্ছিল। যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে যুগল ধুলি। ওরে পাগল মন আমার, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে যুগল ধুলি। এখন নয়ন জলে বাঁধন দেব, আর তোমায় যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো,
ছেড়ে দেব না। রায়নের দুহাতে অনন্যার কাঁধ দুটো জড়িয়ে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস, তার চোখের জল অনন্যার পিঠে এসে পড়ছিল। অনন্যা আর পারল না। এতদিন ধরে চোপে রাখা সব কষ্ট, সব অভিমান কান্নার স্রোত হয়ে তার চোখ দিয়ে বেরিয়ে এলো। সে ঘুরে দাঁড়িয়ে রায়নের বুকে আছড়ে পড়ল। কেন করলেন এমন? কেন আমাকে এত কষ্ট দিলেন? আমি তো আপনাকে ছাড়া আর কিছুই চাইনি। আমি জানি না অনন্যা, আমি একটা ইডিয়েট, একটা জঘন্য মানুষ। আমাকে মাফ করে দাও আমার কাঞ্চা সোনা, আমাকে মাফ করে দাও। সেদিন রাতে আর কোনো কথা হলো না। শুধু দুটো আহত হৃদয় একে অপরের উষ্ণতায় নিজেদের ক্ষত সারানোর চেষ্টা করলো। রানের চোখে জলে অনন্যার অভিমানের সব বরফ গলে গেল। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে সারা রাত কাটিয়ে দিল। এই নীরবতাই ছিল তাদের সবচেয়ে গভীরতম কথোপকথন। পরদিন সকালে রায়ানের রূপ ছিল সম্পূর্ণ ভিন্ন। তার চোখে মেঘু ছিল এক ইস্পাত কঠিন দৃঢ়তা। সে হাসপাতালে সবচেয়ে জরুরি মিটিং বাতিল করে দিল। সে প্রথম গেল তানহার কাছে। থ্যাংক ইউ তানু, তুই না থাকলে আমি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা কোনো দিনই জানতে পারতাম না। তুই আমার চোখ খুলে দিয়েছিস। এরপর সে সোজা চলে গেল ডাক্তার সানজানা চেম্বারে। সানজানা রায়ানের এমন অপ্রত্যাশিত আগমনে বেশ অবাক এবং খুশি হলো। আরে রায়হান যে, কি ব্যাপার? আমার কথা মনে পড়লো বুঝি? তোমার নোংরা খেলাটা শেষ সঞ্জানা। সানজানার হাসি খুশি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তুমি হয়তো ভেবেছিলে কয়েকটা এডিট করা ছবি দিয়ে তুমি আমার আর অনন্যার সম্পর্কটা ভেঙে দিবে। তুমি সফলও হয়েছিলে প্রায়, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গিয়েছিলে, সত্য কখনো চাপা থাকে না। আর আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা তোমার এই নোংরা চক্রান্তের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি কি করেছি? অভিনয় বন্ধ করো। তোমার মতো একজন নিচু মানসিকতার মহিলা এই মহান পেশায় থাকার যোগ্য নয়। আমি ম্যানেজমেন্টের কাছে তোমার বিরুদ্ধে অফিসিয়াল কমপ্লেন করছি। আর হ্যাঁ, আজ থেকে আমার বা আমার স্ত্রীর আশেপাশে যদি তোমার ছায়াও দেখি, তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। রায়ানের আর এক মুহূর্ত দাঁড়ালো না। সঞ্জানার হতবম্ব অপমানিত মুখের দিকে ফিরেও তাকালো না। সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে রক্ষা করার জন্য যা করার তাই করেছে। 1 বছর পর হাওড়ের বুক চিরে একটা ছোট্ট নৌকা এগিয়ে চলেছে। অনন্যা তার মাথাটা রেখেছে রায়ানের কাঁধে। তার চোখে মুখে আছে একরাশ তৃপ্তি আর শান্তি। তার কোলজুড়ে ঘুমিয়ে আছে 6 মাসের ছোট্ট একটা পরী, তাদের মেয়ে আরোহী। রায়ানের এক হাতে নৌকার বইছা, অন্য হাতে সে অনন্যা আর আরোহীকে পরম মমতা আগলে রেখেছে। আপনার তো অনেক কষ্ট হচ্ছে তাই না? শহরের ডাক্তার মানুষ এইভাবে নৌকায়। কষ্ট? আমার জীবনের সেরা মুহূর্ত তো এটাই। তোমার এই জগতে, তোমার এই নদীর বুকে, তোমার পাশে, এর চেয়ে বড় শান্তি আর কিছুতে নেই। রায়ানের অনন্যাকে নিয়ে তার গ্রামে বেড়াতে এসেছে। শ্বশুর শাশুড়ি আদরে, গ্রামের মানুষের ভালোবাসা সে আপ্লুত। সে বুঝতে পেরেছে অনন্যার এই সরলতার উৎস কোথায়। এই মাটি, এই নদী, এই আকাশই তো তার কাঞ্চা সোনাকে গড়ে তুলেছে। নৌকাটা যখন মাঝ নদীতে, তখন সূর্য ডুবছে। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে আবিরের লাল রং। রায়ানে তার ডাক্তারি ব্যাগ থেকে স্ট্যাথোস্কোপটা বের করলো। এখন এটা দিয়ে কি করবেন? আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দটা শুনবো। রায়ানের স্ট্যাথোস্কোপের ডায়াফ্রামটা অনন্যার বুকের উপর রাখলো। অনন্যার হৃৎপিণ্ডের শান্ত স্থির শব্দ ঢুক ঢুক ঢুক। রায়ানের চোখ বন্ধ করে সেই শব্দ শুনছিল। এই শব্দটাই আমার বেঁচে থাকার কারণ। তোমার হৃদয়ের এই প্রত্যেকটা স্পন্দন শুধু আমার জন্য, অনন্যা। রায়ানের বুকে মাথা রেখে বলে, আর আপনার হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন আমার। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পাবো না। তারপর গান গাইতে শুরু করলো। ঘুমন্ত আরোহীকে সাক্ষী রেখে ডুবন্ত সূর্যের নরম আলোয় হায়রের শান্ত জলের বুকে দুটো হৃদয় আরো একবার মিলে মিশে একাকার হয়ে গেল। রায়ানে তার কাঞ্চা সোনাকে শুধু হৃদয়ের মাঝেই রাখেনি, তাকে তার পুরো পৃথিবী বানিয়ে নিয়েছে। আর অনন্যা, সে তার রাগে অভিমানে কিন্তু গভীরভাবে ভালোবাসার মানুষটার মধ্যে তার সমস্ত জগৎ খুঁজে পেয়েছে। তাদের ভালোবাসার গল্পটা হয়তো কোনো রূপকথা নয়, কিন্তু এক টুকরা খাঁটি সোনার মতোই উজ্জ্বল আর চিরন্তন।